ছবি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কে। আমরা এখন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে বিষয় দেশে বিদেশে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। আমরা এখন কথা বলতে যাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির পলাশবাড়ির গাইবান্ধার যে মন্দির সেটার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আমরা শুধু তাকে হরিদাস চন্দ্র হিসেবে জানতেছি। তার পূর্ণ নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি সঠিক উত্তর দিতে পারিনি। সৌভাগ্যক্রমে আমাদের মানে এটা আমারই সৌভাগ্য মনে করি আমি, যে সৌভাগ্যক্রমে তার সাথে আজকে আমার কথা হয়েছে এবং আজকেই তিনি রাজি হয়ে গেছেন, প্রিয় দর্শক। এবং আরেকটা কথা বলি, আমার কোনো চ্যানেলে আমি সবগুলোই সোলো প্রোগ্রাম করি, সবাই জানেন। আমি কাউকে নিয়ে আসি না, আপনি আমার চ্যানেলে প্রথম আসলেন এবং আমি মনে করি যে এটাও আমার সৌভাগ্য। জি, প্রিয় দর্শক, আপনারা দেখতে অনেকেই বলেছিলেন আমাকে যে আমার চ্যানেলে কেন লোকজন নিয়ে আসি না। প্রথমেই কিন্তু আমি বাগ মেরে দিলাম, বুঝতে পারছেন? প্রথমেই যাকে নিয়ে আসলাম তিনি এখন এই মুহূর্তে তার তার কাজ কর্ম সারা পৃথিবীতেই এখন আলোচিত এবং সেই বিখ্যাত, বিশেষ করে রাম বিগ্রহ যেটা আছেন, আমি প্রিয় দর্শকদের বলি তিনি নিজে ব্যাখ্যা করবেন। তার আগে আমি বলে দেই, সেই রাম মূর্তির বা রাম বিগ্রহটা এখন স্থাপনা বা সেটা তৈরি করা এখন স্থগিত রয়েছে। প্রিয় হরিদাস চন্দ্র, আপনি আমাদেরকে বলুন, আসলে সারা বাংলাদেশ না, ভারতের অনেকেই আমাকে প্রশ্ন করেছে আপনাকে কেন আমি নিয়ে আসতেছি না। তো একজন, আপনি জানেন যে একজন বিখ্যাত ব্যক্তি আপনার এলাকার, তিনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন, আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি। তো আপনি আমাদেরকে বলুন, আমরা একটু শুরু থেকে জানতে চাই, যতক্ষণ আপনার সময় আছে আপনি বলুন। আমরা জানতে চাই যে আপনি এই মন্দিরটা কেন করেছেন, সেটা তো আমরা বুঝলেছি যে আপনি একজন ধর্মপ্রাণ সনাতনী, কোনো সন্দেহ নাই, সেটা তো আছেই। কিন্তু এই যে এটা কি কারণে করলেন, কারা এর পৃষ্ঠপোষকতা করেছে, পৃষ্ঠপোষকতা মানে কারা এখানে আপনাকে প্রণামী দিয়েছে সেটা বলেছি। পৃষ্ঠপোষকতা সারা পৃথিবীতেই দিতে পারে। আপনার পোস্ট আমি বেশ কিছু পড়েছি, সেখানে আপনি লিখেছেন কোনো মুসলমান বা বিদেশি টাকা আমরা নেইনি। কোনো মুসলমান দিলেও তো সমস্যা নেই। হিন্দুরা কি মসজিদ বানাচ্ছে না, মাজারে টাকা দিচ্ছে না, দিলেও আমি মনে করি সমস্যা নেই। কারণ যে কেউ দিতে পারে। একজন বাংলাদেশি মুসলমান তো আপনাকে টাকা দিতেই পারে। আপনি নিবেন কিনা সেটা আপনার ইচ্ছা। কিন্তু সে আগ্রহ প্রকাশ করতে পারে বলে আমি মনে করি। ইভেন আমি আশ্চর্য হয়ে গেছি, ভারতের মুসলমানরা আমাকে ফোন করে, ত্রিপুরা, কলকাতার মুসলমানেরাও, যে ভাই এটা রাম, তারা ভাবতেছে এখানে রাম মন্দির নির্মাণ হচ্ছে। এইভাবে আমাকে বলেছে। তাই আমি বললাম আমি বিশদ ব্যাপারটা জানি না, আপনাদের জানাবো। আপনাকে সামনে পেয়েছি। জি প্লিজ আপনি শুরু থেকে বলেন, কবে থেকে এটা আপনার আচ্ছা, স্বপ্ন? আগে বলেন এই স্বপ্নটা আপনি কবে দেখলেন, কারণ মানুষ আগে স্বপ্ন দেখে। আসলে আমার জন্মস্থান হচ্ছে এই গ্রামে। এই জি মন্দিরের পাশে, অর্থাৎ হচ্ছে 10 মিটার ডিফারেন্স হবে। জি আমি যখন ছোট, আমার বাবা বাঁশের কাজ করতেন, ডালিগুলা বিক্রি করতেন। আমরা মানে এটাকে বলা হয় কৃষিকাজের মতোই একটা জীবন নির্বাহ করতাম। হুম, কিন্তু আমার বাড়ির পাশে যেহেতু 1787 সালের জি একটি দেবত্ব সম্পত্তি ছিল, হুম, 1787 সাল, সেখানে এই জমিটি হচ্ছে দেবোত্তর সম্পত্তি, হুম, সরকারি জমি না, কিন্তু সরকারি তাই জমি না, প্লাস এক খাস সেকেন্ড, জমি না। এক সেকেন্ড, এই যে অনেকে দাবি করতে সেটা সরকারি জমি, রেলের জমিও বলছে নির্বোধের মতো কেউ, মানে এটা খাস জমিও না, সরকারি জমিও না। জি প্লিজ, দেবত্ব। এটা কোনো এক হিন্দু, যেমন আমি আজকে মন্দির করে মারা যাব, হুম, এটা যদি 100 বছর আসে, ওই ব্যক্তিরাই বলবে যে এটা এক হিন্দু এইগুলো করে গেছে, জি সরকার করছে না। কিন্তু হুম, এটা আমি আপনাকে ক্লিয়ার করি, যেহেতু আপনি আমাদের জন্য ফাইট করেন, সত্যর জি জন্য ফাইট করেন, জি ধর্মের জন্য ফাইট করেন, আপনাকে জানা দরকার যে জি আসলে মূল ঘটনাটা কি। ধন্যবাদ। আমার বাবা যে সময় মন্দির করার পোষণ করছিলেন, ওই সময় কিন্তু 100 ইট কিনে দেওয়ার মতো আমার হুম, সামর্থ্য ছিল না, বা আমার পরিবারের সামর্থ্য ছিল না। হুম, হুম, কিন্তু ছোটবেলা থেকেই অনেকজনের সেনাবাহিনী হয়, কেউ বড় বড় অফিসার হতে চায়। হুম, আমার সেই ছোটবেলার স্বপ্ন, এই মন্দিরের যে যে জায়গাটা ছিল, এখানে আমরা খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, বিভিন্ন খেলাধুলা করতাম, হাডুডুডু খেলতাম। তখন হুম, ছোটবেলায় প্রশ্ন ছিল, এই মা কালীর মন্দিরটি যদি আমি কোনোদিন ভালো কোনো অবস্থানে যাই, তাহলে ভগবান তুমি আমাকে সেই সামর্থ্য দিও, আমি যেন এই মন্দিরটা কোনো একটা ঘর করে দিতে পারি মা কালীর। সেই স্বপ্ন, সেই সাধনা, সেই ইচ্ছা পোষণ আস্তে 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 যখন আমি ঢাকা শহরে 2010 সালে যাই, হুম, এই পুণ্যভূমি ছেড়ে যখন মেট্রিক পাস করলাম, হুম, মেট্রিক পাস করে কাজের উদ্দেশ্যে যখন ঢাকা শহরে গেলাম, হুম, বিভিন্ন জায়গায়, যেহেতু নিম্ন বর্ণের লোক আমি, হুম, অনেক নিম্ন বর্ণের লোক আমি, হিন্দুদের মধ্যেও কিন্তু আবার জাত, বিভিন্ন ধরনের হুম, গোত্র আছে, বর্ণ বাঘ আছে। আছে, এটা আপনারা জানেন হয়তো। যাই, সেই জায়গা থেকে আমি একটু আলাদা, মানে নিম্ন গোত্রের লোকই বললে আমি মানে
নিজেকে পরিচয় দিতে গর্ববোধ আমি করি। আমি একটু আপনার ৩০ সেকেন্ড নিব। দুঃখিত আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্যে। আসলে আমিও আপনাদের সনাতন ধর্ম যথেষ্ট করেছি বলব না, আমি চর্চা করি, পড়ি। আসলে এটা একটা সময়ে গিয়ে এই জাতপাত আনা হয়েছে। আমি তো ৭০০-৮০০ বছর বা ১০০০ বছর আগেও তো আপনার জাতপাত খুঁজে পাইনি। যাই হোক সেটা অন্য বিতর্কে আমরা পরে। এইভাবে ছোট মনে করবেন না নিজেকে, কারণ আমি তো খুঁজে পাইনি। কারণ আপনাদের ধর্মগ্রন্থগুলো তো সব ব্রাহ্মণেরা লেখা নাই। সেখানে তো আজকে যাদের নিচু জাত বলা হয় তারা সেই হিসেবে। ওকে, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, ব্যাপারে পরে যখন ঢাকা শহরে গেলাম জি, ২০১০ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, মানে নির্বাচন হয়ে গেছে, জি, তখন আমি যাই সংসারের অভাব অনটনে জি, নিজের কিভাবে এই নিজের, মানে যখন আমার একটা ঘরও ছিল না, একটা বিল্ডিং ছিল না, ছাপরা টিনের ছাপরা ছিল আমার। জি। আমরা ছিলাম ৫ ভাই, ১ হুম, বোন। হুম, আমার মা এবং বাবা খুব সাধারণ জীবনযাপন করতেন। হয়তোবা ১০০ টাকার একটা শার্ট কিনলে হুম, এটাকে আনন্দ মনে হইতো আমার, যে হুম, ১০০ টাকার শার্ট কিনছি আমি। হুম, যেখানে একটা কুলা বিক্রি করলে ১০ টাকা পাওয়া যায়, হুম, সেখানে ১০০ টাকার শার্ট শার্ট মানে অনেক কিছু। হুম, এটাই পরে ৩০০ টাকা নিয়ে আমি ঢাকা শহর যাই। যাওয়ার পরে হুম, এমডি গ্রামবাসীতে একটা মাস্টার রোলের চাকরি করি, হুম। ইলেকট্রিশিয়ানের। কারণ সেই ছোটবেলা থেকে আমার সাদা কালো টিভি ঠিক করার, হ্যাঁ, লেখাপড়ার পাশাপাশি সাদা কালো টিভি ঠিক করতাম। ওই জি, যে একটা এক্সপেরিয়েন্স, এটা আমার এক্সপেরিয়েন্স। গ্রামবাসী জিজ্ঞেস করলেই সবাই বলবে যে হ্যাঁ, যে আমি কিন্তু ২০০৮ সালে এসএসসি পাস করছি। আমার হুম। বয়স কিন্তু বেশি না। হ্যাঁ, সেই সেটাই তো। হিসেবে আমি একটু ইন্টারাপ্ট করি। প্লিজ আবারও আমি লোভ সামলাতে পারছি না। মানে আজকে উল্টো মানে আমরা বা আমরা মনে করেছিলাম এই ব্যক্তিটি না জানি কমপক্ষে আমার চাইতে বেশি বয়সী হবে। কিন্তু আপনি এসএসসি পাস করেছিলেন ২০০৮ সালে। মানে আমি অবাক হয়ে যাই। আপনি এত বড় একটা প্রজেক্ট কিভাবে সাহস পেলেন? মানে কিভাবে? মানে আপনার স্বপ্নের আমরা তারিফ না করে পারতেছি। জি, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, যখন আমি অভাব অনটনে একটা জব নিলাম, হুম, ওখানে আমি কর্তব্য পত্রিকার বিজ্ঞপ্তিতে ঢাকাত গেছিলাম, যে হুম, লেখা আছে একটি বাসা বাড়িতে ইলেকট্রিশিয়ান নিবে। যেহেতু আমার কারেন্টের কাজ কম বেশি জানা আছে, জি। কিন্তু ওখানে খপ্পরে পালায় পড়ি। তারা রাইট। আমাকে নাইট গার্ডের ডিউটি দিছিল। নাইট আহা! গার্ডের ডিউটি, ওখানে গিয়ে আমি ওই সুবাদে যে বাসায় ডিউটি করছিলাম, ওই লোক এমডি ক্যাম্পাসিতে জব করেন। তখন হুম, ওনার বাসার কাজকর্মের সুবাদে আমাকে একটা জব দিলেন। তখন হুম, বেতন ছিল ১৪ থেকে ১৫,০০০ টাকা। হুম। ওই সময়ের অনেক টাকা। হ্যাঁ, ওই মানে আমার সময় কাছে বিশাল অনেক টাকা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাড়ি ভিটে কিনছি ৫,০০০ টাকা শতাংশ। আর হুম, আমি বেতন পাইছি হচ্ছে ১৫,০০০ টাকা। মানে সম্পূর্ণ বিষয়। ৩ হুম, শতাংশ জমি প্রতি মাসে আমি কিনতে পারতাম। হুম, হুম, এইরকম। ওই টাকা পয়সা দিয়ে আমি একটা গ্রামে একটা ঘর করি। হুম, বাবা-মাকে একটু ওয়ালের ঘর করে দেই। হুম, ওয়ালের ঘর করে দেওয়ার পরে ২০১৪ সাল পর্যন্ত এই কাজ আমি চালায় যাচ্ছিলাম। হুম, হঠাৎ করে রোহিঙ্গার একটা, মানে আসছিল। মানে হুম, বাংলাদেশের রোহিঙ্গা ভাইসা, ভাইসা আসতেছে। হুম, সেখানে বিভিন্ন খাবার-দাবারের একটা হুম, টেন্ডার হয়েছিল হুম, বিদেশী থেকে। হুম, সেখান থেকে যেহেতু আমেরিকা এম্বাসিতে জব করি, বিভিন্ন হুম, বিদেশীদের সাথে ওই হুম, সততা, ওই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওখান থেকেই আমার একটা কপাল খুলে যায়। হুম, আলাউদ্দিনের চেরাগের মতো। হুম, এটা বলতে পারেন। হুম, হুম, তখন ওই ব্যক্তির কোনো একটা মাধ্যমে কিছু খাবার সরবরাহ করতাম। হুম, এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে, ভালো হুম, টাকা পয়সা হয়েছে আমার। হুম, ভালো টাকা পয়সা হয়েছে। সেই হুম, টাকা পয়সা নিয়ে ২০১৯ সালে আমি হুম, ফুলবাড়িয়া, ময়মনসিংহ ফুলবাড়িয়া যেটাকে বলে ময়মনসিংহ আপনাদের ফুল এলাকায়, হ্যাঁ, ময়মনসিংহ হ্যাঁ, ফুলবাড়িয়ার তিয়াত্তর যে ব্যক্তির মাধ্যমে এই ব্যবসা বাণিজ্য বা আমার সহযোগিতা করছে, বিভিন্ন সবজি-টবজি আমাকে দিছে। তখন সেই সুবাদে ময়মনসিংহ ফুলবাড়িয়াতে একটা বাড়ি করি। বাড়ি, ছোট একটা বাড়ি, ১৩ হুম, শতাংশ জায়গা, নট রিসোর্ট। যারা হুম, বলতেছেন এটা রিসোর্ট, এই রিসোর্ট হুম, করতে গেলে ব্যবসায়িক ক্ষেত্রে লাইসেন্স করতে হয়। রিসোর্টের কিছু নিয়ম কানুন আছে, কতটুক জায়গা লাগে, কি কি লাগে, সব নিয়ম কানুন ওখানে হুম, রিসোর্টের ব্যবসার সাথে মানে লাগে। যেহেতু হুম, এটা রিসোর্ট না, সেখানে এখানে লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না। হুম, ওখানে একটা গুজব উঠলো আমি খ্রিস্টান সম্প্রদায়ের লোক মুসলিম হয়েছি। হুম, একটা গুজব, একটা গুজব। হুম, ওই এলাকার লোক, যেহেতু ওই এলাকার লোক আমাকে কেউ চেনে না, আমার বাড়ি রংপুর, গাইবান্ধা জেলা, পলাবেড়ি থানা। হুম, আমি যেহেতু গেছি, সেক্ষেত্রে এই কথাটা মানে হ্যাঁ, কানাঘুষা হচ্ছে। যেহেতু হ্যাঁ, আমার বিস্তারিত তো কেউ জানে না। জানে না, ইয়েস। কিন্তু আমি ধর্মান্তরিত হই নাই। না হুম, হওয়াতে ওখানে এস্টাবলিশ করার জন্য এক মেম্বারের কাছ থেকে প্রত্যয়ন পত্র নেয়, যে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। হুম, সেই প্রত্যয়নপত্র আসলে জমি যারা কেনে তাদেরকে রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে না। আর হুম, যে জমি বিক্রি করে
তাকে রেজিস্ট্রি অফিসে যেতে হয়। আমাকে যেহেতু রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে নাই, খালি শুধু আমার মোবাইল থেকে একটা ছবি নিচ্ছে আর হচ্ছে একটা প্রত্যয়নপত্রিকাতে দলিল হয়েছে। ওই এলাকায় গুজব উঠছে আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে অনেক কোটি টাকার এই এলাকার মানুষকে মানে আপনারা একবার খ্রিস্টান বানাইছে, একবার মুসলমান বানাইছে, মনের মাধুরী মিশিয়ে যা যা বলে এটা বলতেই পারে। যেমন আমার সম্পর্কে বলে, আমার এলাকায় বলে একবার আমি কাদিয়ানি হয়েছি, আরেকবার বলে খ্রিস্টান হয়েছি, আরেকবার বলে যে হিন্দু হয়েছি, আরেকবার বলে নাস্তিক হয়েছি। এগুলো আমার ব্যাপারে বলে। জি প্লিজ। আচ্ছা, পরে আস্তে আস্তে এটা গুজব ছড়ালো। কোন এক সূত্রে কিছু দলীয় লোক, আওয়ামী লীগের বা কোন দলীয় লোক একটা মানে গুজব উঠলো এর কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কয়েক হাজার কোটি টাকা আছে। তো আমি এখন চিন্তা করি আমি ঋণও করলাম, এই বাড়ি করতে গিয়ে ৬০-৭০ লাখ টাকা ঋণ করলাম। আর বিশেষ করে আপনি জানবেন কিনা ফুলবাড়িয়ার যে এলাকাটা, এটা সবচেয়ে গরিব একটা এলাকা, ময়মনসিংহের ফুলবাড়ি দরিদ্র এলাকা, রাইট? খুব গরিব এলাকা। এখানে যদি আপনি ৫০০ টাকা দেন একটা নেতা কিনতে পারবেন আপনি। কি বলেন, তাই নি? এই অবস্থা? এই মানে একটা মাই এক্সপিরিয়েন্স, মাই লাইফ এক্সপিরিয়েন্স। জি জি, প্লিজ। সেখানে বিভিন্ন নেতা ফেতা যখন আসা শুরু করলো, তখন আরেক পক্ষ, নেতাদেরও তো একটা পক্ষ বিপক্ষ আছে, তারা বিভিন্ন ভাবে মিডিয়াতে প্রচার করলো সে খ্রিস্টান, এই এলাকার লোকদেরকে সে খ্রিস্টান খ্রিস্টান ধর্মান্তরিত করবে। এই জন্য মানুষকে দান করতেছে, বিভিন্ন খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, বিভিন্ন লোক আনাগোনা হচ্ছে। এইরকম গুজবে কিছু পত্রিকা আমার নামে ইয়ে করতে গিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, মেহেদী হাসান মিরাজ। তার বাড়ি হচ্ছে ইয়েতে ৩০ সালে সে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করতেন, আপনি দেখবেন একটা ফেসবুকে র্যাবে ধরে নিয়ে যাচ্ছে ২জন ব্যক্তিকে, আপনি নিউজ দেখবেন, আপনি দেখবেন সেখানে ওই ব্যক্তি আমাকে ফোন করেছিলেন যে তুই এত বড় একটা সুন্দর বাড়ি, হয়তোবা আওয়ামী লীগের সাথে সবচেয়ে বড় সম্পর্ক থাকতে পারে। তখন উনি বলছিলেন যে আমি শালিকাতে আছি, মাগুরা শালিকায় ওর পোস্টিং হয়েছে, ও আসতে চায় ৩০ সালে, নিজ এলাকায় আসতে চাই, কিন্তু আমি তার সাথে কোনো টাকা পয়সা নেন আমি এইরকম আশ্বাসও দেই নাই। কিন্তু তার বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের মামলা আছে বা বিভিন্ন ঝামেলা হচ্ছে আমি এটা জানি না। তখন আমার কিছু নিউজ ওই আমি মানুষকে খ্রিস্টান বানাবো, আমার কিছু নিউজ ওই হাজার কোটি টাকা লোপাট করছি। মানে প্রথমে আপনার খ্রিস্টান বানাইলো, এখন বানাইতেছে আপনি হিন্দু হয়ে টাকা পয়সা কামাবেন, কিন্তু আপনি যে ঋণগ্রস্ত গুচ্ছগ্রামে থাকেন এটা তো আর মানুষ জানতেছে না। জি রাইট রাইট। আমি মানে আজকের যে খবরটা গুলো আমি কথাগুলো শেয়ার করতেছি, একটি বিন্দু যদি কোনো মিথ্যা বলে থাকি, মাননীয় জনাব তারেক রহমান স্যার পুরো ফ্লোর আপনার, আপনি মন খুলে বলেন, মানুষও জানুক, সারা বাংলাদেশ ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক মানুষ আপনার বক্তব্য শোনার জন্য প্রস্তুত রয়েছে। আপনার দাবি আমি কথা বলতেছি। এদিকে আমার কিছু নিউজ, বিপক্ষের নিউজ, আবার ওর বিরুদ্ধে কিছু মামলা, মানে আত্মসাতের, মানে ও যখন আমাকে ফোন করা শুরু করলো, এনএসআই ওকে ধরতে গিয়ে আমাকে ধরছে। এখন আমার কাছে হাজার কোটি টাকা আছে। তখন র্যাবের এএসপি ছিলেন বিনা রানী, এএসপি টিকাটুলি ৩। তখন উনি কি করছেন, স্বাস্থ্য অধিদপ্তরের একটা ওই যেটাকে বদলির যে কাগজ লেটার, এই লেটারটা ও আমার হটস্পটে পাঠাইছিল। হটস্পটে পাঠাই দিয়ে যে বলছিল, হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে বলছে দাদা একটু দেখেন তো। এখন আমার মোবাইলে তো ওই ইয়েটাই আছে, অ্যাপ্লিকেশনটাই আছে। এখন এনএসআই ওকে খুঁজতে গিয়ে আমাকে অ্যারেস্ট করছে। যখন আমাকে অ্যারেস্ট করতে গেছে, তখন ওরা জানছে বিনা রানী এএসপি ওই মহিলা খুব লোভী ছিল, খুবই সাংঘাতিক লোভী ছিলেন। আমাকে ধরার পরে বলতেছে তোর কাছে তো ৫-৬ হাজার কোটি টাকা আছে, মানে ৫-৬ হাজার কোটি টাকা আছে। আমারও যদি এখন ধরতে পারে বলবে তোর কাছে ১০,০০০ কোটি টাকা আছে, আমারও ধরলো বলবে। হ্যাঁ, তখন উনি একটা ফায়তারা করছিল। হঠাৎ করে আমাকে ফোন দিল এক লোক যে হরিদাস, তোমার এক লোক গাইবান্ধা বাড়ি, তোমাকে সে হসপিটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, মহাখালীতে খাবার দাবার মানে কাঁচা বাজারের সামনে একটা খাবার দাবার হোটেল আছে। আমি বাসা আমার উত্তরে, আমি দৌড় দিয়ে গেছি রাত্রে ৩টার দিকে, যা দেখি একটা লোক লুঙ্গি পরা আছে, আমিও লুঙ্গি পরা, যেহেতু আমার গ্রামের লোক একটা অসুস্থ, ফোন আসছে, আমি দেখতে গেছি।
এখন একটা লোক যখন হসপিটালে যাবে দেখতে, সে কি শেখ হাসিনার ছবি গলায় ঝুলে নিয়ে যাবে? না। সে কি ভিজিটিং কার্ড নিয়ে যাবে শেখ হাসিনা? হুম, সে কি লাখ 4-5টা মোবাইল সাথে করে নিয়ে যাবে? যেহেতু সে মানে এমনিতে স্যাটিসফাই না যে কি যেন হয়েছে, কে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হুম, হুঁশ জ্ঞানই নাই। রাইট। আমি টাকা মানে মানি প্যাকেটে আমার পকেটে 600 টাকা ছিল, ওটা নিয়ে আমি সেই মহাখালী গেছি, যাই দেখি চারপাশে র্যাব দিয়ে মানে কালো টেপ লাগাই দিছে আমার মাথায়, হুম, পেঁচাই দিয়ে বলতেছে 5,000 50 কোটি টাকা দিয়ে আমার তোকে ছেড়ে দিই। আমি বলেছি হরিদাস শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস ডাচ হুম, বাংলা অ্যাকাউন্ট 6,070 টাকা আছে, 5,000 টাকা নিম্ন থাকতে হয় ওই অ্যাকাউন্টে, 5,000 টাকা থাকতে হয়, জি, মানে জি। সর্বনিম্ন 5,000 টাকা থাকতে হয়। এর কোনো টাকা থাকলে আপনি আমাকে সাথে দেন। কিন্তু হুম, এমন ভাবে কিছু সাংবাদিক টাকা না পেয়ে নিউজ করছে, যে হুম। নিউজ গুলোতে হাজার হাজার কোটি টাকার প্রমাণ পাওয়া যায়, হরিদাস বাবুর কাছে পাওয়া যায়। কারণ একটু যোগ করি, ইহুদিরা একটু যোগ করি, সরি। যেমন এই মুহূর্তে বেনজির সাহেব আমাদের যে র‍্যাবের প্রধান ছিলেন, তার ব্যাপারে হাজার, হাজার কোটি টাকার অভিযোগ। চার্জশিট দিয়েছে ১৪ কোটি টাকার। জি, জি, হ্যাঁ, মানে জি। যখন দেখছে যে খ্রিস্টান খ্রিস্টান দেশেরা খ্রিস্টান থেকে খ্রিস্টান হইছে, খ্রিস্টান থেকে মুসলমান হইছে, তাহলে হুম। মনে হয় এর কাছে হাজার হাজার কোটি টাকা দিছে, মানুষকে ইমান তার নষ্ট করে ফেলাচ্ছে। তার মানে আপনার পরিচয় এখন আপনি তো নিজে বলেন নিম্নবর্ণ হিন্দু মানে হিন্দু। আবার আপনাকে খ্রিস্টান বানাইলো, মুসলমান বানাইলো, কত কিছু বানাইতেছে আপনাকে। জি, প্লিজ। মানে পদে পদে নির্যাতিত হচ্ছে, আমি পদে আমি পদে জানি নির্যাতিত। আমি জানি পরে ভালো কাজ এরকম। ভালো কাজ করতে গেলে এটা হয়। আমি একবার আমার এলাকায় খাদ্য বিনা টাকায় প্রতিদিন অন্তত চিন্তা করেছিলাম যে কয়েক মণ চাল রান্না করে খাওয়াবো দরিদ্র মানুষদের। আমাকে আমার এলাকার গোয়েন্দা সংস্থায় বলছে এবং আমার শুভাকাঙ্ক্ষীরা বলছে, "এই কাজটা কইরো না। পরে তুমি কেসে যাবা, এরা পেট খারাপ হবে, তোমার নামে মার্ডার কেস হবে।" এগুলা ভালো কাজ আসলে করা বিপজ্জনক, এটা আমি জানি। আমি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করতে গিয়ে বিপদে পড়েছি। এটা আমিও ঢাকাতে প্রচন্ড গরমে পানি খাওয়াইতেছিলাম। ওই যে আপনি জানেন কার্ড করে, সেই কার্ড থেকে পানি এনে খাওয়ানো, মানে সুপেয় পানি। এটা করতে গেলে মতিঝিলে আমার কাছে এক জায়গায় ১,০০,০০০ ১,৫০,০০০ করে চাঁদা চেয়েছিল। তারা ভেবেছিল আমার কাছে, আমাকেও বুঝি কেউ টাকা, কিন্তু ওগুলো আমার নিজের টাকা, আয় করা টাকা, জমি বেচার টাকা। জি, প্লিজ ক্যারি অন। তখন আমাকে র্যাবের টিকাটলিতে নিয়ে গেলেন হুম, রাত্রের 4টা ভোরবেলা। ওখান হ্যাঁ, থেকে এনএসআই এর একটা গোপন কারখানা আছে, গোপন আস্তানা আছে, সেটা হলো বনানী জি, কমিউনিটি সেন্টারের নিচতলা আন্ডারগ্রাউন্ডে। জি, জি। ওদের একটা মানে ইয়ে আছে, ওখানে আমার ফিঙ্গার নিল। সবকিছু নেওয়ার পরে দেখলো শালা একটা ইয়ারে নিয়ে আসছো, ফকিরকে ধরে নিয়ে আসছো, ওর অ্যাকাউন্টে তো কোনো টাকাই নাই। যখন র্যাবে যেতে ধরছে, আর আমার মানে ওর কল মানে ওই ছেলের জন্য আমাকে যেতে ধরছে, তখন ফেসবুক থেকে ওরা শেখ হাসিনার ছবি নামায় ফেলালো, আমাকে দিয়ে শেখ হাসিনার ছবি অ্যাড করালো। করানোর পরে ও তাই নাকি? কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু ভিজিটিং কার্ড তৈরি করলো। হুম। আরে বাবা, আমি হসপিটালে ডাক্তার রুগী দেখতে গেছি, কে মরলো কে বাঁচলো এটা দেখার জন্য আমি গেছি। আমি কি শেখ হাসিনার ভিজিটিং কার্ড কি এতগুলো নিয়ে গেছি? আর কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? আপনি বলেন না। হুম। ঠিক এগুলো ছাপায়া 16/11/2022 সালে আপনার হচ্ছে কাউরান বাজারের র্যাবের মিডিয়া সেলে নিউজ করা হলো, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারক হরিদাস বাবু। আচ্ছা, আপনার এখানে একজন কমেন্টস করেছে, সম্ভবত আপনারই শুভাকাঙ্ক্ষী। জবাবটা আমি দিব, আপনি না প্লিজ। একজন লিখেছেন, আমি তার কমেন্টটাকে দেখাই। উনি বলেছেন, "আমার কথা হলো আওয়ামী লীগ চলে যাওয়ার পর আগস্টের পর মন্দির বানানো শুরু করলেন কেন? জানেন না হিন্দুদের উপর কেমন নির্যাতন চলে? আপনার মন্দিরের কাজের শুরুর জন্য হিন্দুদের জীবন হুমকির প্রশ্নের সম্মুখীন এখন।" আমি জবাবটা দিয়ে দেব আপনার পক্ষ থেকে। আপনি কি দিবেন পরে দিয়েন, আমি দিচ্ছি। ভাই, যদি উনি মন্দিরটা তৈরি নাও করতেন, এমনকি রাম বিগ্রহ তৈরি নাও করতেন, তাতে কি আপনারা ঝুঁকির মধ্যে থাকতেন না? বা তার আগে কি আপনারা ঝুঁকির মধ্যে পড়তেন না? বরং উনি তো দুঃসাহস দেখিয়ে, তিনি তার সাহস দেখিয়ে, তিনি তার সর্বস্ব, তার মেধা, শক্তি, অর্থ, সম্পদ, যোগাযোগ সব কাজে লাগিয়ে, তার স্বপ্ন কাজে লাগিয়ে একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছে। আপনি ভাই এত বাধা দেন কেন? বাংলাদেশে যদি এখন সব মন্দিরও, আপনি অর্ধেক মন্দির কালকে বাংলাদেশে ধরে নিলাম ১,০০,০০০, ৫,০০,০০০, ৩,০০,০০০ মন্দির আছে। ১,৫,০০,০০০ কমায় দিলেন বলেই কি আপনার নির্যাতন কমে যাবে? না কমেছিল কোনদিন? এগুলো কি বলেন ভাই? নিজে সাহস পান না, আরেকজন সাহস দিয়ে এগিয়ে আসছে, তাকে ভয় দেখান কেন? বরং আমি জানি আপনার বেদনা বুঝি। আপনি যিনি কমেন্টস করেছেন তিনিও হয়তো নির্যাতিত নিপীড়িত, এই দুঃখে বলেছেন। আশা করি আমাদের জবাবটা পেয়ে গেছেন। না, আমার কাছে ব্যাখ্যা আছে, এটারও ব্যাখ্যা আছে আমার কাছে, আমি একটু পরে বলতেছি দাদাকে। সে আমার জি। সনাতনী, আমার দাদা আমার কলিজার লোক, আমি ওর উত্তর দেব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তখন আমি যখন দেখছে ইনভেস্টিগেশন করে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জি, জি, একদমই নাই, মানে জি, আমাকে যে জামিন করবে সেই জি, রকমও লোক নাই, টাকা পয়সা নাই,
জি, জি। তখন ১ ওই সেকেন্ড, এলাকার ১ গুজব সেকেন্ড, ছুড়লো। ১ সেকেন্ড। প্রিয় দর্শক একজন প্রশ্ন করেছেন, তার নামে অভিযোগ রয়েছে ইত্যাদি, ইত্যাদি। তিনি তো অভিযোগের খণ্ডন করতেছেন। এগুলো শুনেন। অভিযোগ করলেই তো আর অভিযোগ আমার নামেও তো অভিযোগ করলে কি তাহলে তো আপনারা মাইনে নেবেন? অভিযোগ করলেই তো একটা লোক অভিযুক্ত হয় না। বেনজির আহমেদের বিরুদ্ধে ১,০০০ কোটি টাকা, হাজার, হাজার কোটি টাকার অভিযোগ। তার এই বর্তমান সরকার তার বিরুদ্ধে তার দিয়েছে তদন্ত রিপোর্টে চার্জশিটে লেগেছে ১৪ কোটি। তো একটা লোক অভিযোগ করতেই পারে। অভিযোগ উনি তো খণ্ডন করতেছে শুনেন এবং উনি তো লাইভে আসতেছেন। উনি তো প্রতারক যদি হইতেন তাহলে লাইভ হিসেবে কথা বলার হিম্মত তার হাতে। এতটুকু আপনারা যদি না বুঝেন তাহলে আমাদের কিছু করার নাই। তবু আশা করি উনার বক্তব্য আপনাদের যে অভিযোগ আছে অবশ্যই কেউ হয়তো আপনার পক্ষেরই। তারা চাচ্ছে আপনি অভিযোগ খণ্ডন করেন এবং আপনি অলরেডি করতেছেন। প্লিজ ক্যারি অন। হ্যাঁ, তখন আমাকে ২০০০ কয়েক কয়েক মানে ১৩ থেকে ১৪ দিন জেল খাটার পরে ১৩ জি। থেকে ১৪ দিন ওরা প্রমাণ করতে পারে নাই যে আমি দুর্নীতিবাজ। ওই মামলা ছাড়া আমার জীবনে একটা মামলাও কেউ করতে পারে নাই। যদি হাজার হাজার কোটি মারতে আমি, তাহলে তো অনেক জায়গা থেকে মামলা হওয়ার কথা ছিল। রাইট। মানে ওরা পরে তখন ডিবিতে নিয়ে গেছে আমাকে। ডিবিতে নিয়ে গেছে না, আপনার নামে তো আমরা যে আমার মামলার বাদী কেন জানেন? কে? র্যাবের একটা লোক, সে ৪-৫০০ মামলার বাদী। মানে বাদীও খুঁজে পায়নি আমার। ও আপনার মানে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক আপনারা শুনলেন তো যে তার বাদী যে কে সে বাদী কেউ খুঁজে পাওয়া যায় না। তাহলে অভিযোগটা কি এখন তো আপনারা বুঝতে পারতেছেন। তার বাদী খুঁজে মানে পাওয়া যায় আমার যে মামলার বাদী, ও হচ্ছে ওর কাজই হচ্ছে যখন মামলা কেউ করে। বাদী না খুঁজতে পারে তখন ওই কামাল নাম টিকাতলি দেখবেন, খুঁজে দেখবেন রাজধানী মার্কেটে ঘোরাফেরা করে। ওই মানে ৫০০ ৫০০ মামলার বাদী সে। এই সে বাটপার। ৫০০ মামলার বাদী নাম হলো কামাল। তার সে কাজই আপনার হচ্ছে হ্যাঁ। মামলার ভালো লোকদের কোনো বাদী না পাইলে উনি বাদী হয়ে মামলা করে। হুম। ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। জি প্লিজ বলে হ্যাঁ, যান। তখন আমি বের হওয়ার পরে আমি যেহেতু টেকনিশিয়ান, আমার তো পেশা আছে। তখন ওই ফুলবাড়ির বাড়িটা আমি বিক্রি করে দেই ৮০ লাখ টাকা। না, ওখানে আর যাওয়া যাবে না। আমি একবারই ভুল করছি, ওখানে আর যাওয়া যাবে না। তখন ৮০ লাখ টাকা বিক্রি করে কিছু ঋণ শোধ করেছি। হুম, যেহেতু আমি এলাকার অপরিচিত ব্যক্তি, আমার ওখানে কিছু দালাল বাটপার টাউট লোক হুম, যোগ দিয়েছিল। তারা হুম। বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে মানে উপস্থাপন করছে, ইনি আওয়ামী লীগের লোক, এই হরিদাস বাবুকে এই চাকরি সেই বিভিন্ন রকম বাক্যম। আপনি দেখেন, আপনি এক এলাকার লোক অন্য এলাকায় গেলে কি আপনি টাকা ধার পাবেন? না, আপনি ঋণ পাবেন? না প্রশ্নই অসম্ভব, প্রশ্নই আসে না। অসম্ভব। নিজের এলাকাতেই আপনার ওই পাবেন পাওনা না। টাকা পাওনা টাকাই ফেরত পাই না। ইয়েস, রাইট। তখন আমি ২০২৪ সালে যখন সরকার পতন হয়, তখনই আমি বাড়িটা বিক্রি করি। হুম, তখনই বিক্রি করি। সেটাও এক আওয়ামী লীগের নেতা, নাম হলো আরিফ, ময়মনসিংহ এর হিমুর আড্ডা নামে একটা মালিক ছিলেন। হিমুর আড্ডার মালিক সাকির হাউস মাঠের পশ্চিম পাশে আরিফ হুম, ভাইয়ের কাছে ৮০ লক্ষ টাকা বিক্রি করি। ওখান জি, থেকে কিছু টাকা আমার ছিল, জি, সেইখান থেকে আমি কিছু টাকা এলাকায় নিয়ে আসি। এলাকায় নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার একটা ভাই আছে নবাবগঞ্জ দিনাজপুরে, তাকে হুম, ঘরের জন্য ২ থেকে ৩ লাখ টাকা দেই যে হুম, ভাই তুই ঘরটা কাজ কর। আমার বাবা কিন্তু এখনো কুচ্চগ্রামে থাকে। এত বড় আলিফ, এই যে মন্দিরটা, হুম, এত বড় কমপ্লেক্স, হুম, আমি হুম। তো ভক্তের টাকা দিয়ে তো বাবা আমাকে সুখে শান্তিতে রাখতে পারতাম। একটা হাইস গাড়ি কিনতে পারতাম, একটা প্রাডো গাড়ি কিনতে পারতাম। আপনার টাকা দিয়েও পারতেন কিন্তু আপনি তা করেননি। জি। আমি ভারতে, আমার ভাই যে ৩টা ভাই ভারত থাকে, ২০০০ অনেক আগে তারা গেছে হুম, ওখানে, ওই বিয়ে শাদী করে তারা কৃষিকাজও করে। এখানে কুচবিহার হুম, দিনহাটা কন্ট্রোল হাট এলাকা তাদের বাড়ি। হুম, শুনুক, যদি কোনো ভারতের কোনো সাংবাদিক থাকে, আমার হুম, ভাইদের চিত্র দেখুক যে তারা হুম, কত কষ্ট করে জীবনযাপন করে। হুম, গিয়ে যায় দেখে আসুক। কুচবিহার দিনহাটা কন্ট্রোল হাট গ্রামে যায় তারা বসবাস করে। আমার লুকোচুরি কিছুই নাই। তখন ২০২৪ সালে ১০ই আগস্ট আমার গ্রামের ইয়ং জেনারেশন ছেলেদেরকে নিয়ে সেই ৭৬% জায়গায় আমি ৩৫,০০০ টাকা দিয়ে একটা ভিত্তি স্থাপন করা ছিল। হুম, বর্তমানে যে আমাদের টিটু চেয়ারম্যান, উনি হুম, সরকারি বাজেটে ২.৫ লক্ষ টাকা দিয়ে হুম, এই মন্দিরের একটা জায়গায় কালী মন্দিরের একটা ভিত্তি স্থাপন করেন। হুম, আমি এই বক্তব্যটা যদি আমাদের টিটু চেয়ারম্যান শোনেন, হুম, হয়তোবা উনি বলতে পারবেন যে ঘটনা সত্য না মিথ্যা। ইনি বলেন, যেখানে কিছু কিছু মিডিয়া বলে যেখানে মসজিদ ছিল, যদি গ্রামের নাম রামচন্দ্রপুর, মধ্য রামচন্দ্রপুর হয়, হুম, যেখানে জমিটা যদি ১৭৮৭ সালে হুম, কৈলাস দিয়ে থাকে, তাহলে হুম, কত বছর আগে এখানে কত মসজিদ বছর? ছিল? আমি অনুরোধ করব, আমার এলাকাবাসী জানেন, পার্শ্ববর্তী মুসলমান ভাইরা, এত বড় একটা মন্দির করলাম, কেউ বাধা দিল না, তার রহস্যটা কি? এটাও জানতে হবে। কারণ বলেন।
আমরা শুনেছি, এখন যদিও বিতর্ক করতেছে, আমরা শুনেছি ভোটের সময় সবাই এই মন্দিরে গিয়েছিল, সব দল। না না, শুধু ভোট না, হ্যাঁ। আমি যখন মন্দিরের কাজ শুরু করি, হুম। আমার পার্শ্ববর্তী যারা মুসলমান ভাই আছেন, হুম। যারা আমার এলাকাবাসী আছেন, আমাদের গ্রামে 3টা সমাজ ছিল, হুম। হিন্দুদের মধ্যে 3টা সমাজ ছিল, তারা এক এক সময় এক এক পূজা করতো এই মন্দিরে। আমি 3টা সমাজকে এক করছি, কারণ 10-এর লাঠি একের বোঝা। হুম। আমি আমার পার্শ্ববর্তী মন্ডলপাড়া, হাঁসবাড়ি, শালমারা সমস্ত মানুষকে ডাকছি, তারা আসছে, এসে তাদেরকে আমি ডেমো করছি, ডেমো ভিডিও দেখাইছি যে আমি এই সকল সনাতনীদেরকে নিয়ে, যে তোমার একটা আইডি ছিল, ফেসবুকের একটা আইডি ছিল, সবাইকে আগে থেকে আমি জানাইছি যে আমি একটা সুন্দর মন্দির করতে চাই। আমার কিছু বদনাম মানুষ যে বলতেছে, এগুলো আমি একটা ধর্মের পথে যাইতে চাই। তখন সকল সনাতনী উৎসাহ দিয়ে বললেন, আপনি মন্দির শুরু করেন, আমরা আছি। হ্যাঁ, তখন আমি আস্তে 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 35,000 টাকা নিয়ে, দেখুন 35,000 টাকা দিয়ে যেখানে মন্দিরের কাজ শুরু করলাম, দেখুন মসজিদ আর মন্দিরের কাজ, মসজিদ আর মন্দিরের কাজ যদি নিঃস্বার্থ ভাবে, সৎ ভাবে আপনি যখন তৈরি করা শুরু করবেন, ওপরওয়ালা এগুলো কাজ আটকায় না। অবশ্যই কারণ মন্দির মসজিদ দেখতেছি হয়ে যায়, শুরু করলেই হয়ে যায় মন্দির শুরু মসজিদ। করলে, তবে নিয়ত থাকতে হবে, নিয়তে বরকত। নিয়ত করবেন আপনি, মানে একদম সৎভাবে থাকবেন, আপনি একটি টাকা ভক্তের খাবেন না, তখন ভগবান বলে এটাই আমার সত্যিকারের ভক্ত, ওর মধ্য দিয়েই ভালো কিছু হোক, তখন এই কাজটার সফলতা আসে। ঠিক যখন সবাই এলাকা মানুষ বলল যে তোমার মন্দির তুমি করবা, তুমি কি বিগ্রহ কত ফিট করবা, না 100 ফিট করবা, না 200 ফিট করবা, এটা তোমার ব্যাপার, এখানে আমাদের গ্রামবাসীর কিছু নাই। অবাক করার বিষয় হচ্ছে 160 জন যারা কর্মচারী কর্মকর্তা, 160 জন, 135 জনই মুসলমান। তাই নাকি? হ্যাঁ, 135 জনই মুসলমান। এখানে কোনো বৈষম্য হয় নাই। এখানে যখন আমরা এই যে রোজার ঈদে 4,000 পরিবারকে আমি কাপড় দিয়েছি, সব মুসলমান, সব মুসলমান। দুর্গাপূজার সময় 40 টন চাল দিছি, খালি হিন্দুই খাবি, মুসলমানও খা। এখানে এই যে আমার কোরবানি ঈদে অনেক মানুষকে আমি কাপড় দিছি, কারণ সম্প্রীতির বাংলাদেশ। এই মন্দিরটি হয়তো আমাদের উপাসনালয় কেন্দ্র, কিন্তু মুসলমানদের এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তাদের অনেক দোকান, তারা দোকান দিচ্ছে, তারা অটো চালাচ্ছে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। শুনেছি এই অঞ্চলকে কেন্দ্র করে আপনারা হসপিটালও করতে চাচ্ছেন, এটা আমরা শুনেছিলাম। আমি বলতেছি প্লিজ। এখানে একটি কমপ্লেক্স 70 শতাংশের পাশাপাশি আমাকে বিভিন্ন জায়গা থেকে সনাতনীদের টাকা দেওয়া শুরু করলো। কেউ 1 শতক জমি দিছে, কেউ 20,000 ইট দিছে, এগুলো সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে আমি দিছি। তখন আমার চিন্তা হলো, খালি মন্দির করলে ধর্ম রক্ষা হবে না, তাহলে কি করতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে এই সনাতনীদেরকে। তখন আমি গুরুকুল চালু করলাম, 400 ছেলে মেয়ে। ভালো কাজ করেছেন। গুরুকুল আমাদের ভারত উপমহাদেশের এটা ঐতিহ্য, খুব ভালো একটা কাজ করেছেন। তখন আমি গুরুকুল চালু করলাম। গুরুকুলে বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা নিয়ে এসে সকাল 6টায় ভ্যান দিয়ে, অটো দিয়ে সেই বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন দিয়ে ধর্মটা কি এটা জানো। হ্যাঁ, উনি তখন আমি তখন ভ্যান দিয়ে এরপরে বৃদ্ধাশ্রম করছি, সেখানে 40 সিটের বৃদ্ধাশ্রম করছি। কারণ আমার বাবা যেহেতু গুচ্ছ গ্রামে আছে, আমি জানি আমার বাবার কষ্টটা কোথায়, আমি জানি আমার যখন বাড়িঘর ছিল না, আমি জানি বৃদ্ধ বাবা মারা কত কষ্ট পায়। সেই সুবাদে আমি তখন একটা বৃদ্ধাশ্রম তৈরি করলাম। এই বৃদ্ধাশ্রমে শুধু হিন্দুরা না, সবাই থাকতে পারবে, সবাই থাকতে পারবে। তবে এরপরে চিন্তা করলাম, থাকার ব্যবস্থা হলো, মানুষের কর্মের ব্যবস্থা হলো, চিকিৎসার ব্যবস্থা। তখন আমি সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য জায়গায় ক্রয় করলাম। তখন জায়গা ক্রয় করলাম, সেখানে মুসলমান ভাইরা অতঃপরিত ভাবে এলাকার মানুষ যে যা পারছে আমাকে সহযোগিতা করতেছে। এলাকার মানুষ ছাড়া এতদিন তো কোনো কথা হলো না। আজকে ফরিদ ভাইকে আপনাকে চিনি, লাইফে আসছি এই মন্দির বিষয় নিয়ে। মন্দির তো কালকে হয়েছে না, মন্দির তো 1 মাস আগে হয়েছে না,
তাহলে এতদিন কেন? এতদিন কেন? কারণ রাম বিগ্রহ যখন, এখানে তো ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, 6 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, 6 মাস আগে সেখানে উদ্বোধন করছেন এলাকাবাসী, আমাদের এমপি মহোদয়, এখানে জনপ্রতিনিধি সাদিক সাহেব, সব দলের লোকেরা এখানে এসে উদ্বোধন করে গেছেন। তখন তো কোনো কথা হলো না। এরপরে ভগবান শ্রীরামের 100%-এর মধ্যে 80% কাজ শেষ, 80% কাজ শেষ। সেখানে বলা হলো মানে ভগবান শ্রীরাম বিগ্রহের 80% কাজ সমাপ্ত হয়ে গেছে। সমাপ্ত হয়ে গেছে, মাত্র 20%, হুম, হুম, খালি প্লাস্টার করবে আর রং করবে। সেখানে আমরা যেহেতু ভারতকে দেখানোর জন্য, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, সকল সনাতনীকে এক করার জন্য, সকল সম্প্রদায় হিন্দু মুসলমান মিলে এক থাকার জন্য আমরা ভারতকে দেখাতে চাইছিলাম আমরাও বাংলাদেশের হিন্দুরা পারি, সেই ভগবানকে বড় চোখে দেখার জন্য। হুম। এটাই তো মূল উদ্দেশ্য ছিল আমার। সাম্প্রদায়িক সংস্কৃতির নিদর্শন হিসেবে তুলে ধরতে Yes, চাইছে। এক মন্দির করে কি যদি ভারত দখল হইতো, হুম। এক মন্দির করে যদি ভারত দখল হইতো, তাহলে তো এখানে আমার কিছু বলার থাকে না। পিনাকি দাদা, হুম, উনি মাস্টার মাইন্ড গুজবের দাদার যে দাদা হুম। আশুতোষ ভট্টাচার্য, উনি 10,001 টাকা দিয়েছেন এই মন্দিরকে। পিনাকি ভট্টাচার্য আপনার ওনার আপন পিস্তাতো ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনার বাড়ি বগুড়া, উনি ওনার পরিবার সহকারে মন্দির দেখে গেছেন। আজকে বলেন এই ম্যাপ, এই ম্যাপ, এই ম্যাপ, এই ভারত দখল করতেছে। দেখুন, একটা মন্দির দিয়ে ভারত দখল হয় না, বরঞ্চ গাইবান্ধা জেলা তথাকথিত রংপুরের উন্নয়ন হইতো। হুম। বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসতেন, এই মন্দিরটাকে কেন্দ্র করে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত, এলাকার জমি জমার দাম হয়ে যেত, শিল্প কারখানা তৈরি হইতো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আজকে রংপুরের বাসীকে তাদেরকে ধর্মের অনুমতি দিয়ে, ধর্মকে ব্ল্যাকমেল করে এই আজকে রাম মন্দিরের কাজ বন্ধ করা হলো। আমি জনাব তারেক রহমান স্যারকে বলতেছি, আমাদের স্বাধীনতা আমাদের 14 গোষ্ঠী বাবা দাদারা এই পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, করে সোনার বাংলা আমরা পেয়েছি। আমার সোনার বাংলা আমি ভালোবাসি। সেখানে যদি 20 বছরের মধ্যে যদি আমি ভারত যেয়ে থাকি, কোন ট্রেনিং নিয়ে থাকি, আপনি প্রমাণ করুন। যদি প্রমাণ করতে না পারেন, কালকা থেকে রাম মন্দিরের কাজ শুরু করে দেন। আমরাও এটা সেটা আমার আশা করি। চ্যালেঞ্জ, কারণ এটা আমার চ্যালেঞ্জ। এটা বাংলাদেশের মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তিরা, কারণ কোনো মুসলমানদেরও এত কোনো আপত্তি থাকার কথা না। কারণ 10 লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে একটা রাম মন্দির বা রাম মন্দির নির্মাণ হলে তাতে কি যায় আসে? আর এই বাংলাদেশে তো এমন কোনো অঞ্চল নাই যেখানে রাম নামে কোনো এলাকা নাই। রামচন্দ্রপুর, রামপুর, আমার গ্রামটার নামই তো রামচন্দ্রপুর। আপনি আমাদের যে গ্রামের নামই আমাদের যে এমপি মহোদয় থাকেন, আমাদের যে এমপি মহোদয় রামকৃষ্ণপুর। জি, তাহলে রামকৃষ্ণপুর আমার এলাকায় আছে রামনগর, রামকৃষ্ণ আমাদের এলাকাতে বাংলাদেশে কোথায় নাই? না না, কোথায় নাই? আমাদের কিন্তু পার্শ্ববর্তী মুসলমানদের কোনো সমস্যা নাই। পার্শ্ববর্তী মুসলমানদের একটাই কথা, তুমি তোমার কাজ করো, আমরা তোমার পাশে আছি। বরং সকল মুসলমান কষ্ট পাচ্ছে। বরং বরং ওই এলাকা আমি বারবার বলেছি যে ওই এলাকায় যদি এই এই আপনার কার্যক্রম চলমান থাকে এবং সনাতনীদের ভগবান রামচন্দ্রের বিগ্রহ নির্মাণ হয়, তাহলে ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই এখানে তো সব তার হিন্দু বাস করে না, এখানে মুসলমানও আছে, তাদেরও তাই। না না না, আমাকে চেয়ারম্যানই তো 10,000 টাকা দিছে। আমাদের যে বর্তমান চেয়ারম্যান, জি, টিটু জি, চেয়ারম্যান, উনি যথেষ্ট ভাবে মন্দিরে সহযোগিতা করেন, সব জি, সময় সহযোগিতা করেন। কই, উনি তো আমাকে বাধা দিল না, হরিদাস তুমি এটা কেন করতেছো? এবং এইখানে হাসপাতাল হলে, শিক্ষা প্রতিষ্ঠান হলে, গুরুকুল হলে মানুষের লাভ হবে, ওই অঞ্চলে লাভ হবে, জমির দাম বাড়বে, মানুষের জীবন মান উন্নয়ন বাড়বে, যাতায়াত বাড়বে এবং দেশ বিদেশে সুনাম হবে। নিঃসন্দেহে 80% হয়ে গেছে, হঠাৎ করে 20% নেতারা সমালোচনা, অবশ্যই সন্দেহজনক, কোনো সন্দেহ নাই। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আপনার পোস্টে আমি দেখলাম যে এখানে আপনাদের 40 কোটি টাকা আপনাদের প্রজেক্ট, ঠিক আছে? তো না, আমার তো প্রজেক্ট না, এটা কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে সকল সনাতনীরা যা দিচ্ছে এখানে তাই তাই তৈরি হচ্ছে। কাজ চলমান, মানে এটা প্রজেক্ট না, চলমান, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, থামবে না, এটা বুঝতে পারছি। সুতরাং এখানে কি হলো না হলো যা আপনি আপনি অবাক শুনবেন, অবাক হবেন, বলেন। এখানে যে দোকানদাররা আছেন ম্যাক্সিমামই হচ্ছে মুসলমান দোকানদার। হ্যাঁ, ম্যাক্সিমাম। এবং এখানে কিন্তু প্রতিদিন 50,000 লোকেরা আসে। যদি 50,000 লোক যদি 10 টাকা করে দেয় মন্দিরে, 5 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা ডেইলি হয়। শুধু রাইট। 10 টাকা, অনলি 10 টাকা। 10 টাকা করে দিলেও 5 লক্ষ টাকা হয়, ঠিকই বলেছেন। তাহলে তাহলে মন্দিরে পাগলা মসজিদ কোথায়? পাগলা মসজিদ কোটি কোটি টাকা ওঠে প্রতি মাসে। কোটি কোটি টাকা। তাহলে এখানে টাকা তো মানুষ দিতে চায়, এখানে অন্যায় করতে হয়, প্রতারণা করতে হয়, না মানুষকে চাঁদা নিতে হয়। ধর্মীয় ইসলাম ধর্ম বলেন,
আর সনাতন ধর্মই বলেন, ধর্মীয় ভাবাবেগ আমাদের দেশের মানুষ ধর্মপ্রবণ। আমাদের দেশের মানুষ ধর্মভীরু। ধর্মান্ধতা বিপজ্জনক। আমাদের ২ ধর্মেরই মানুষ ধর্মভীরু। এইজন্যই পাগলা মসজিদে মাসে, মাসেই দেখা যায় কোটি, কোটি টাকা চলে আসে। মন্দিরে তো অবশ্যই আসবে, আসতেই পারে, এটা স্বাভাবিক। এবং এটা দিয়ে আপনি কাজ চালাবেন, কোনো সন্দেহ নাই। শুধু আমার ধারণা শুধু হিন্দুরা না, এখানে মুসলমানরাও। আপনি যে হাসপাতালের কথা বললেন, আপনি যখন হাসপাতালের ঘোষণা দিবেন, আমি তো সেখানে কমপক্ষে ৳১,০০,০০০ দিব আমি। আমি না, না, আপনার হাসপাতালটা কেন? হাসপাতালটা কেন হয়? মানুষ জি, যখন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, হ্যাঁ, এখনকার দিনে কিন্তু বিভিন্ন আইসিইউ নামে ব্যবসা হচ্ছে, ব্যবসা বিভিন্ন হচ্ছে। ব্যবসা হচ্ছে। হ্যাঁ, সেখানে হয়। মানবতার দিক থেকে ভক্তরা যদি ৳১০, ৳২০ দিয়ে যদি মেডিকেলটা হয়, এখানে মুসলমান ভাইয়েরাও তো উপকৃত হবে। আর সবাই আসবে, শুধু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, দেশি, বিদেশি সবাই আসবে। কোনো সন্দেহ নাই। তারপর আপনি যে অঞ্চলে করেছেন সেটা হচ্ছে অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা। সেখানে হওয়াটা তো আরো ভালো। এই যে বাংলাদেশের মানুষ প্রতি বছর লক্ষ, লক্ষ মানুষ ভারতে চিকিৎসা করতে যাচ্ছে। তাদের কি কষ্ট, তাদের কি বেদনা আমি জানি। তাদের কি কষ্ট হয় আমি জানি। আমি জানি যে আপনি হসপিটাল করলে আমি তো আপনাকে আমার মতো লোকেরা তো একটা চাঁদা দিবেই। বরং যারা এই যে ভারতে চিকিৎসা করতে যায় তারাও আপনার ওইখানে চাঁদা দিবে। আমি জানি। সেটা হিন্দু মুসলমান প্রশ্নে না। না, না, আমার প্রশ্ন কি ছিল জানেন? আমার ওই যে ভারতের চেয়ে বড় রাম মন্দির, হ্যাঁ। ভারতের চেয়ে বড় হসপিটাল। কেন? কেন করতেছি? আমরা বাংলাদেশী, হুম। আমাদের যা সম্পদ আছে, যা সঞ্চয় আছে, এটা দিয়ে আমরা বিশ্বকে দেখা দিতে চাই আমরা বাংলাদেশ পারি। এটা আমার উদ্দেশ্য ছিল। সেখানে ভারতের এজেন্ট বানায় দিল আজকে আমাকে। হ্যাঁ, এটাই। আসলে আপনাকে ভারতের এজেন্ট বানিয়ে আসলে এটা বিভ্রান্ত করলো। একদিকে দেখেন যখন বলে যে কি আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে, দেখেন ওই নিয়ে আবার উল্টো অভিযোগ করে। আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে, ভারতে যাতে রুগী যায়। আর আপনি নিজে হসপিটাল করতে চাচ্ছেন জনগণের সহযোগিতা নিয়ে, দেশি-বিদেশি সহযোগিতা নিয়ে, সাধারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার সহযোগিতা নিয়ে, তখন বলে যে এটা হলো ভারতের ষড়যন্ত্র। মানে অদ্ভুত ব্যাপার। এরা মানে একই কথা এক যাত্রায় ২ বিচার করে এরা। দেখেন ওইখানে অভিযোগ করতেছে যা, এখানে তার উল্টা। আমি অবশ্যই আপনার হাসপাতাল হোক, এটা শুভকামনা জানাই এবং আমরাও সহযোগিতা করব। সহযোগিতা আনিয়ে দেব আপনাদের, কোনো সমস্যা নাই। আপনি বড় ভাই গেলে একটা বড় ভাই একটা কথা বলি। জি, বলেন। আপনি এতদিন লাইভ করে আসতেছেন। জি, অনেক আপনার কিন্তু ভালো মন্দ মানুষ থাকবে। সবার সাথেই জি, জি, আছে। অনেক ভালো। কে আমি বিপদ হরিদাস, হুম, আমি হরিদাস ভক্তের দাস, ভগবানের দাস। হুম, আমি চেষ্টা করব আমি আমার ধর্মটাকে সঠিকভাবে হুম, উপলব্ধি করার জন্য। হুম। কারণ অন্য দেশের সংস্কৃতি এই দেশে আমি ঢুকাবো না। না, এটা না, আমার চ্যালেঞ্জ ছিল। অন্য দেশের সংস্কৃতি আপনি কেন ঢুকাবেন? আমাদের বাংলা সংস্কৃতিই তো ঋদ্ধ, হ্যাঁ, সমৃদ্ধ। আমাদের কি সংস্কৃতির অভাব আছে? আমাদের শিল্প, সাহিত্য, সংগীত, সংস্কৃতির এই বাংলার অঞ্চলের সাহিত্য, সংগীত তো সংস্কৃতির তো অভাব না। আপনি কোথা থেকে আনবেন? বরং এটাই তো যথেষ্ট আমাদের জন্য। জি, ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে। বলে যান। দাদা এখন এখন কি বলা হচ্ছে হরিদাসকে অ্যারেস্ট করা হোক। এত আমার সহজ। ভগবানকে আমার ভগবানের মন্দির আবার ভেঙে ফেলতে বলতেছে, হুম, সংস্কার করতে বলছে। আমি সবাইকে বলতে চাই যদি হুম, আপনাদের আইনে থাকে, হুম। যদি আপনারা আইন করে ভাঙতে পারেন আসেন ভাঙেন, কিন্তু আমি আমার ভগবানকে ভাঙতে পারবো না। আমি আমার ভগবানকে অপসংস্কৃত করতে পারবো না। যদি আপনাদের এবিলিটি থাকে, ক্ষমতা থাকে, আইন থাকে, আপনার যদি মানবতা না থাকে আসুন ভাঙ্গুন। আমরা আপনার 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 এই কাজে আমরা শুভকামনা জানাই এবং আপনার এটা হোক আমরা চাই। আইনগত যদি আপনি ত্রুটি করে থাকেন অবশ্যই সেটা আইন দেখবে। সেটা আইনের কাজ। সেটা তো প্রতিবাদের কিছু না। আপনি যদি কোনো অন্যায় করেন, বাংলাদেশের ৮ টা গোয়েন্দা সংস্থা আছে। তারা কি বসে আছে হরিদাসকে এতক্ষণ বসিয়ে রাখছে? যদি আপনি সত্যিই কোনো ভুল কাজ করতেন, অন্যায় কাজ করতেন, এতক্ষণ ৮ টা গোয়েন্দা সংস্থা কখন আপনাকে মিথ্যা অভিযোগে ধরে নিয়ে যায়? আর তারা কি না, না, আপনার আমি আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। যেখানে হাজার হাজার মানুষ আন্দোলন করলো, ওই আন্দোলনের টেক্কা না দিয়ে আমাকে হরিদাস মন্দিরে রাখলো। হ্যাঁ, এত এটা সহজ। কেমন? এতই সহজ। আর আপনি না, না, লাইভে এতগুলো আন্দোলন ঠেকাই দিয়ে হ্যাঁ, হরিদাসের পাশে ৫০টা পুলিশ দিয়ে হ্যাঁ, হরিদাসকে পাহারা দিল। হুম। আমি কি? আমি কি? আমি ন্যায়। আমি ন্যায়, অবশ্যই আমি নিরপরাধ, আমি সত্য পথে আছি। বাংলাদেশ সরকার সত্য পথে আছে, ন্যায়ের পথে আছে। আপনার এই লাইভের উপস্থিতি এবং আপনার টোন বলে দিচ্ছে আপনি নির্দোষ, নিরাপদ মানুষ। কোনো সন্দেহ নাই আপনি একটা মহৎ কাজে এগোচ্ছেন। আপনার এই মহৎ কাজে আমরা থাকবো। শুধু হিন্দুরা না, এখানে মুসলমানরা থাকবে বলে আমি বিশ্বাস করি। যারা প্রকৃত মুসলমান তারা আপনার সাথে থাকবে, আপনার ভালো কাজে অন্তত আপনার হাসপাতালের সাথে থাকবে, কোনো সন্দেহ নাই। আর আপনার ধর্মীয় অধিকার আপনি নৈতিকভাবে বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে আপনি সেটা পালন করার অধিকার রাখেন। অবশ্যই আপনি সেটা করতে পারবেন এবং করবেন। কোনো সন্দেহ না। কে ধর্ম মানলো, কে মানলো না সেটা বলছি না। কেউ কারো ধর্মের, সেটা ইসলাম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, তার অধিকার সে পালন করবে। এটা বাধা দেওয়ার অধিকার কারোই নাই। আন্তর্জাতিক আইনেও নাই, বাংলাদেশের আইনেও নাই। আর আপনি বাংলাদেশের নাগরিক, আপনার কোনো ভয় করার কিছুই নেই।
আমরা মনে না করি না, আমি কিন্তু পাসপোর্ট দিয়েছি। গোয়েন্দা সংস্থা আসছিল মিনিমাম ১০-১২ টিম আসবেই ঢাকা স্বাভাবিক। থেকে, বিভিন্ন এই কয়দিন যা শুরু হয়েছে হুম, আমার শারীরিক ভাবে, তারা বলছে এই হুম, গল্প তো রাজার গল্প শুনি খালি ফেসবুকে, রাজার গল্প শুনি, মানে এতে জি, আপনি সত্যিকার একজন ভালো মানুষ। আপনি যা অবশ্যই। ইনকাম, হুম, ওনারা নিজে ক্যাশে বসেছিলেন, হুম, গোয়েন্দা সংস্থার লোক একদিন বসেছিলেন হুম, হুম, কাউন্টারে, যে আসলে এটা রাজার গল্প নাকি এটা হ্যাঁ, বাটপারি টাকা নাকি এটা রাইট, দুর্নীতি টাকা আছে। উনি রাইট। অবাক হয়ে গেছেন, দাদা এইরকম মন্দির ২০টা করা যাবে যদি আপনি ন্যায়ের অবশ্যই পথে থাকেন। আপনার প্রতিষ্ঠান সেখানে হবে। আমরা আশা করি বাংলাদেশে এরকম আরো প্রতিষ্ঠান হবে। আপনি যে কাজটা করেছেন, আপনি একটা পথ আপনি এই কম বয়সে এত ঝুঁকি নিয়েছেন। আমি শেখ ফরিদ ১৫ বছর যাবৎ চেষ্টা করতেছি একটা হসপিটাল করার। সেইখানে জমি পর্যন্ত আজকে নিতে পারি না। প্রতিষ্ঠান শুরু করে দিয়েছেন। আপনাকে অবশ্যই অভিবাদন জানাবো। আপনি এই বয়সে করতে পেরেছেন। আপনাকে অনেকেই সেলুট জানাচ্ছে, জানাবে এবং আমি বিশ্বাস করি যে আপনার এইখানে আপনি বেআইনি কিছু করেন নাই। আর বেআইনি কিছু করলে আমরা আপনার পক্ষে থাকবো না। এটা স্বাভাবিক। দাদা দাদা, স্বাভাবিক। হিন্দুদের জন্য ভারতে যাওয়া কি সহজ না? হিন্দুদের জন্য ভারতে যাওয়া এত হিন্দুরা বড় ঝুঁক ঝামেলা, এক আমি তো এক কোটি পালাই যেতাম ভারতে। ১ কোটি মুসলমান অনুপ্রবেশকারী হইতে পারে। আপনি যাইতে পারবেন না। অবশ্যই আপনি না পালায় যাইতে না না পারবেন। না, আমি যদি অন্যায় করতাম, আমি যাই ভারতে যাইতে আমার মানে একদিন লাগতো। আপনি যদি অন্যায় করবেন এত কোটি টাকার ব্যাপার আপনি আগেও চলে যেতে পারতেন। আপনি এখন কেন আগেই চলে যেতে পারতেন এগুলো না করে। এগুলো আমরা বুঝতে পারতেছি। এখন আমরা জানি যে এই সমাজে খারাপ কাজের কোনো বাধাগ্রস্ত হয় না। ভালো কাজ যারা করতেছে তারা বরং আমি মনে করি আপনার এই বাধা আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং আপনার এই প্রতিষ্ঠান যেমন এই যে আজকে আমি বললাম যে আপনার হাসপাতালের সাথে আমিও ফরিদ থাকবো। আরো আমার শুভাকাঙ্ক্ষীরা থাকবে। এইভাবে আপনার পক্ষে লোকজন আসবে। চলে আসবে, অবশ্যই চলে আসবে। কোনো সন্দেহ নাই। বরং অনেক সময় বাধা সাপে বর হয়ে যায়। বাংলা একটা প্রবাদ আছে না? সাপে বর। আপনার জন্য একটা সাপ আমি বিশ্বাস করি। আর আপনার যেহেতু চিন্তা অনেস্ট, আপনি পালিয়ে যাচ্ছেন না। পাসপোর্ট দিয়েছেন সো হোয়াট? আপনি কালকেই ভারতে পালিয়ে চলে যেতে পারেন। কোন বিষয়ই না। ২,০০০ ৳৫,০০০ হলে পালিয়ে চলে যাওয়া যায়। তাহলে আপনি সেখানে যান নাই। তার মানে কি আপনি অনেস্ট। কোন সন্দেহ নাই। আর আপনি লাইভে এসে কথা বলতেছেন বিটলামি করার জন্য নয় তো। আমি চ্যালেঞ্জ করলাম সরকারকে, চ্যালেঞ্জ করলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আমি জি। দুর্নীতি করছি কিনা খুঁজে বের করুন। না আমি অন্তত মনে করি যে আপনি দুর্নীতি করেননি। কারণ দুর্নীতিবাজের গলা এত শক্ত হয় না। সামনে এসে অন্তত আমরা যারা আমি হলাম ক্রিটিক। আমি শুধু আলোচক না, আমি সমালোচক। আমিও তো আপনাকে ছাড়বো না। আমিও তো একটু পরে আপনার প্রশ্ন করা শুরু করব দর্শকের পক্ষ থেকে। কারণ আমরা চাই বিষয়টা পরিষ্কার হোক। এখানে এনেছি কেন জানেন আপনাকে? বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হোক। আপনার সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হোক। হিন্দু মুসলিম সম্পর্কে ধারণা পরিষ্কার হোক। আপনি যে এই জায়গা সম্পর্কে মৌলবাদীরা ছড়িয়েছে, পাকিস্তানপন্থীরা ছড়িয়েছে, এটা নাকি সরকারি জায়গা, খাস জায়গা, রেলের জায়গায় আপনারা মন্দির করতেছেন। ঠিক আছে? এগুলো তাদের দাবি। কিন্তু আপনি বলেছেন যে, এগুলো হচ্ছে দেবোত্তর সম্পত্তি। প্রিয় দর্শক আপনাদের বলে দেই যারা মুসলমান, দেবোত্তর সম্পত্তি মানে আমরা যেটা ওয়াকফ করে দেই, মানে দান করে দেই। সেটা বুঝার চেষ্টা করে। দেবোত্তর মানে দেবতা এসে দিয়েছে নাই। এই দেশের যিনি এই জমিটা দান করে দিয়েছেন দেবতাদের উদ্দেশ্যে, সেটাই হচ্ছে দেবোত্তর সম্পত্তি। সেখানে না সরকারের দাবি থাকে, না কোনো ব্যক্তির দাবি থাকে। সেই জায়গায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল। আরেকটা প্রশ্ন আপনাদের দেই, যারা আমাকে প্রশ্ন করেছে মন্দিরটা রাম মন্দির হচ্ছে কিনা? না, রাম মন্দির নয়। এখানে রাম এর একটা ভগবান রামের বিগ্রহ, বিগ্রহ রামের তৈরি বিগ্রহ। রামের সর্বোচ্চ একটা বিগ্রহ বানানোর চেষ্টা তারা করেছিলেন। ৮০% সমাপ্ত হয়েছিল। এই তথাকথিত আন্দোলন এবং ভুল ইনফরমেশনের কারণে এটা স্থগিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা মুসলমান তারা এটা বোঝার চেষ্টা করবেন যে এটা একটা তার ধর্মের অধিকার। তিনি সেটা করে যাচ্ছেন এবং তিনি সাথে সামাজিক সামাজিক যে মানুষের উপকার করার জন্য, মানবিক কাজ করার জন্য হসপিটাল, গুরুকুল এবং পাশাপাশি তিনি বৃদ্ধাশ্রম সেখানে করছেন। এবং তার এইখানে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে সিংহভাগই মুসলমান জড়িত। মানে লাভটা অর্থনৈতিকভাবে কার হচ্ছে? মুসলমানের। এখানে হিন্দু মুসলমান না, আমরা মনে করব আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ আর এটা যদি হয় তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে প্রশংসা সেটা আরো বেশি হবে। মানুষ বলবে এই যে দেখো ভারতের বাংলাদেশের মতো জায়গায় এত দীর্ঘ, এত বড়, এত বৃহৎ একটি রাম মূর্তি নির্মাণ হয়েছে। এটা বাংলাদেশের জন্য, হিন্দুদের জন্য তো অবশ্যই তাদের জন্য পূজনীয়। মুসলমানদের জন্য সুনাম যে এটা মুসলিম প্রধান দেশে এটা প্রতিষ্ঠিত করতে দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। এটা সরকারেরও সুনাম হবে বলে আমি মনে করি। জি, প্লিজ বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত ঘটনা ঘটতেছে, হুম। এত কিছু হচ্ছে, আমার পিনাকি ভট্টাচার্য যদি বাংলাদেশে আসতেন, উনি বাংলাদেশকে ওর ভালোবাসেন, নামটা নিয়েন না, আমি ওনার, প্লিজ ওর নামটাই নিয়েন না। এই হলো না না ঝামেলা। না, আমি দাদাকে অনুরোধ করবো, দাদা আপনি দেশে আসুন, আপনি আমার মন্দিরে এসে একটু পূজা দিয়ে যান। যেহেতু হুম, আপনি পিনাকি ভট্টাচার্য, দাদাকে অনুরোধ করব আপনি একটু হুম, পূজা দিয়ে যান, আপনি মায়ের পায়ে একটু জল নিয়ে যান। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো,
সম্প্রীতির বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবো, বৌদ্ধ খ্রিস্টান, কারো হাতে কেউ উস্কানিতে পা দিবেন না। আমরা মানুষ, আমাদেরকে মরতে হবে। আজকে আমি যা করতেছি এটার ফল, এটা সুফল 200 বছর হলেও আমার সকল সনাতনীরাই ভোগ করবে। এই এলাকার মুসলমান ভাইয়েরা, পার্শ্ববর্তী মুসলমান ভাইরাই ভোগ করবে। আমাকে আমার রামের মূর্তিটি করতে দিন, আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, এবং গুজবে কোনো কান দিবেন না। এখন উনি তো নিজেই গুজববাজ, উনি কান দিবেন না, উনি নিজেই গুজববাজ। ঠিক আছে? হ্যাঁ, উনি নিজেই গুজববাজ, তার কাজই হলো গুজব। যাই হোক, ওটা আপনার কাছে আমার সুনির্দিষ্ট কিছু প্রশ্ন এবার। প্রথমত আপনার স্বপ্ন আমরা জানলাম, আপনার ত্যাগ তিতিক্ষার কথা শুনলাম। আপনি বিপদে পড়েছিলেন তা শুনলাম। আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, র‍্যাব ধরে নিয়ে গেছে। মানে আপনার এখন শুধু বিমান বাহিনী আর সেনাবাহিনী ধরে নিয়ে যাওয়া বাদ রাখছে আরকি। সেনাবাহিনীও নিয়েছে জানি। বিমান বাহিনী এসে হেলিকপ্টার ধরে নিয়ে যাওয়া বাদ রেখেছে। আর প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস বলি, যার নামটা এখানে আপনারা দেখতেছেন, যে যিনি এই গোবিন্দ ও কালী মন্দির, রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রতিষ্ঠিত করেছেন এবং সাথে রাম বিগ্রহ, ভগবান রামের বিগ্রহ তৈরি করার চেষ্টা করতেছেন। তিনি বয়সে কত কম আপনারা দেখতে পাচ্ছেন। আর সত্যি কথা, আমিও কিন্তু মনে করেছিলাম উনি অনেক আমি এত আলোচক এত কিছু জানি, আমি ভেবেছিলাম এই লোকটা কমপক্ষে আমার চাইতে ৫-১০ বছর বড় হবে। কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, আপনারা দেখেছেন। আসলে এখানে একজন কমেন্টস করেছে যে স্বপ্নের চেতনার কোনো বয়স হয় না। এই আমাদের আমাদের এই বাংলাদেশী নাগরিক একজন সনাতনী বন্ধু, তিনি প্রমাণ করে দিয়েছেন যে চেতনা এবং স্বপ্ন এগুলো বাস্তবায়নের জন্য বয়স কোনো ফ্যাক্টর না। সেটা ৭০ বছরও হইতে পারে, ৩০ বছরও হইতে পারে, ৫০ বছরও হইতে পারে, ৪০ বছরও হইতে পারে, এবং সেটা ধনী মানুষ হলেই যে হবে তা না। তিনি বলেছেন তিনি ধনী মানুষ না, অত্যন্ত তিনি তিনি নিজেকে দাবি করেছেন হিন্দুদের মধ্যেও নিম্নবর্ণ। তারপরেও তিনি দাবি করেছেন দরিদ্র, তার ভাইরা এখনো দরিদ্র, তার বাবা এখনো গুচ্ছগ্রামে থাকে। তারপরেও যে স্বপ্ন দেখেন, কত বড় প্রজেক্ট, হাসপাতাল, গুরুকুল, বৃদ্ধাশ্রম, মন্দির, ২টি মন্দির, ভগবান রামের বিগ্রহ, এই যে চিন্তা চেতনা বাস্তবায়ন, এটা করতে কিন্তু বিশাল স্বপ্নের দরকার, সাহসের দরকার। আমরা মনে করি আপনি আমাদের এবং আগামী প্রজন্মে, সেটা হিন্দু না শুধু, এমনকি মুসলমানদেরও, তাদেরও যদি এরকম স্বপ্ন থাকে, আমি মনে করি আপনার এই স্বপ্ন আদর্শ থাকবে যে টাকা ছাড়াও, দরিদ্র পরিবারে হয়েও, কম উচ্চ শিক্ষিত না হয়েও, রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া অনেক বড় কিছু করা যায়, তার প্রমাণ আপনি। জি প্লিজ আমাকে বলেন যে আপনার নেক্সট পরিকল্পনা কি? মানে এটাকে আপনি আমার নেক্সট পরিচালনা হচ্ছে, বিদেশি পর্যটকরা আসবে, হুম, আমার মন্দিরের জায়গা বাড়বে। এখানে ১৪০টি মন্দিরের মধ্যে ৩৩টি মন্দির কিন্তু কমপ্লিট। ১৪০টি মন্দিরের মধ্যে ৩৩টি মন্দির কমপ্লিট, অনলি 2 ইয়ার্স। হুম, আরো জায়গা বাড়বে। এখানে অনাথ আশ্রম করার চিন্তা আছে। ভেরি এখানে গুড। আমি একটা জলের ফ্যাক্টরি করব, হুম, যেখানে হাজার হাজার মানুষ কাজ করবে। এখানে অবশ্যই। আমরা যে ওই যে ধুতি সুপেয় বানাই, সুপেয় পানি, ধুতি, ধুতি। হ্যাঁ, হ্যাঁ, গঙ্গা, আমরা যে ধুতি বানাই, এই হুম, ধুতির ফ্যাক্টরি আমি দেবো, যেন আমাদের জিনিস, হুম, আমাদের বানানো জিনিস আমরাই যেন পড়তে পারি। ফাইন। আমার চিন্তা আছে এই হুম, সনাতন ধর্মকে জাগ্রত করা, এই হুম। সনাতন ধর্মকে সর্বোচ্চ সনাতন জায়গায় পৌঁছানো। এটাই আমার স্বপ্ন। সবাইকে নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে আমি একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য করব। চমৎকার বলেছেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা জনাব মানে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আবারও বলি প্রিয় দর্শক, অনেকেই তার নাম জানেন না, শুধু মন্দির হিসেবে জানেন। তার নামটা অনেক লম্বা, আমিও মনে করতে কষ্ট হয়। তাকে শুধু আমি হরিদাস বলেই জানি। শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আবারও বলছি, তার নাম হচ্ছে, অনেকেই লিখতেছেন আমার ব্যক্তিগত মোবাইলে মেসেজ করতেছেন, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন অনেকেই। কেন অনেকে আবার ভয়ে এখানে কমেন্টস করেন, তারা নাম জানতে চেয়েছেন। তার নাম হচ্ছে, আপনার পিতার নাম জানতে চেয়েছে, শ্রী শ্রী হরিদাস। গোপীনাথ চন্দ্র তরণী দাস, শ্রী জি, গোপীনাথ চন্দ্র তরণী দাস, হ্যাঁ, তার পিতার নাম হচ্ছে শ্রী, আবার বলেন প্লিজ। গোপীনাথ চন্দ্র তরণী তরণী। দাস। আর উনার নাম হচ্ছে, যিনি আমাদের সাথে কথা বলতেছেন, যিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুরের যে মন্দির আলোচিত, যেগুলো নিয়ে কথা হচ্ছে, তিনি তার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তিনি আমাদের সাথে যিনি কথা বলতেছেন। যে প্লিজ, আপনার স্বপ্ন আমরা শুনলাম। আপনি বাংলাদেশ সরকারের কাছে কি মেসেজ দিতে চান? তারেক রহমান। আমি বাংলাদেশ সরকারের কাছে একটি মেসেজ দেব, যারা মৌলবাদী, যারা মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদেরকে তাদেরকে সুপরামর্শ দিয়ে হুম, এই মন্দিরের পাশে থেকে হুম, আমাদের রাম মন্দিরটি যেন হয়, হুম। সেটাই আমি চাই। এই রাম মন্দির হলে এই সরকারের লাভ, কারণ হ্যাঁ, বিদেশি সুনাম পর্যটন বৃদ্ধি হবে, লোকেরা দেশে আসবে। হবে। ঠিকই বলেছেন। এই এলাকাটা মুসলমান এবং হিন্দু সমাজটাকে সুন্দর আলোকিত হবে এবং লাভবান হবে। ১ লাখ টাকার জমি ৫ লাখ টাকা হয়ে যাবে। এক্সাক্টলি। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। আরেকটা জিনিস বলি, এটা আপনি সরকারের কাছে অর্থাৎ আমি সরকারের কাছে, আ এই যে আমাদের শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস দাবি করতেছেন,
তার আবেদন যে সরকার যাতে এই মৌলবাদীদের কথায় বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দিয়ে তাকে আইনগত সহজে তার যে নাগরিক অধিকার তিনি যেন সেটা পায়, তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার তিনি যেন পালন করতে পারেন। মানে কোনো বাধা বিঘ্ন ছাড়াই। আরেকটা প্রশ্ন যে বাংলাদেশের মুসলমান, সাধারণ মুসলমান তো অবশ্যই সবাই তো আর আপনার বিরুদ্ধে না। যারা মিছিল করেছে না বুঝে তারা হয়তো আপনার বিরুদ্ধে গেছে। কিন্তু সব মুসলমান তো বাংলাদেশের সব মুসলমান তো আপনার এই কাজের বিরুদ্ধে না। সব না, না, মুসলমান না, না। এই এখানে জি, এখানে 2% 2% হুম। আর 98% হলো এই মন্দিরের পক্ষে। জি, তাহলে আপনি আপনি 2%। আপনি আপনার জেলার তো বলেছেন তারা বাধা দিচ্ছেন। সারা দেশের মুসলমানের কাছে, সাধারণ মুসলমান, মানবিক মুসলমান তাদের কাছে আপনার কি আবেদন? আমি এটা একটু সকল মুসলমান ভাইদের কাছে আমি বলি, হ্যাঁ, আমি আপনাদের অনুভূতিটা আমি বুঝতে পারি, যেখানে হুম। ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম ওর মন্দির সাথে করছে, এটা যে এটার সাথে এটার সম্পর্ক নেই। জি, হুম, এই অনুভূতিটা এই মন্দিরের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বাংলাদেশি, হুম, আপনারাও বাংলাদেশি। হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ি, হিন্দু মুসলমান মিলে বসবাস করি। আপনাদের ধর্ম আপনারা করবেন, আমার ধর্ম আমি করব। আমার হুম। যদি ভুল ত্রুটি থাকে সেটা আমাকে ধরেই সরকার প্রশাসন দেখবে, শাস্তি আপনারা দিবে সরকার, সরকার দিবে শাস্তি। কিন্তু কিছু মৌলবাদীর কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আমাকে দোয়া করবেন, আমার ভালো কাজে আপনারা থাকবেন, খারাপ হুম, কাজ আপনারা বর্জন করবেন। হুম। চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন যাতে তার কাজে, তার এই শুভ কাজে কেউ বাধা না দেয়। তার ধর্মীয় অধিকার, তার আইনগত অধিকার তাকে যেন দেওয়া হয়। আর তিনি যদি অন্যায় করেই থাকেন তাহলে তিনি তো বলেছেন তদন্ত করুক, ধরুক তারা কোনো আপত্তি নেই। আর বাংলাদেশের যারা মুসলমান, সাধারণ মুসলমান তার কাছে তার আবেদন যে এই বাংলাদেশে এই রাম মন্দিরের সাথে, ভারতের রাম মন্দিরের সাথে এর কোনো সম্পর্ক নাই। কারণ যদি থাকতো তাহলে ওই এলাকার নামই রামচন্দ্রপুর। আমার এলাকার নামও আছে রামনগর, রামকৃষ্ণপুর। সারা বাংলাদেশে ঢাকাতেও আছে রামপুরা। কোথায় রাম শব্দটা নাই? তো এটার সাথে আসলে ওটার সময় গুলিয়ে ফেলবেন না দয়া করে। তিনি তার এই আবেদনটা এখানে করেছেন। আমিও বাংলাদেশের নাগরিক হিসেবে আমারও জন্ম মুসলিম ইসলামী পরিবেশে, আমারও জন্ম ইসলাম ধর্মে, আমারও জন্ম মুসলিম পরিবারে। আমিও বলব যে ভাই সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় না রাখেন, তাহলে আপনি আপনার ধর্মকেই অবমাননা করেন। এই বাংলাদেশে এখন যদি এই যে দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো, দুর্নামটা কার হয়েছে? যে মুসলমানরা কার উপরে গেল দুর্নাম? মুসলমানের উপরে, ইসলামের উপরে। আজকে এই রাম মন্দিরটা রাম বিগ্রহটা যারা বানাতে দিচ্ছেন না, তারা হয়তো তাদের কি চেতনা থেকে তাদের রাজনৈতিক স্বার্থে হয়তো তারা করতেছে। তাদের রাজনৈতিক অপস্বার্থ অর্জনের জন্য এই কাজটা করতেছে। কিন্তু এটা ক্ষতি ইসলাম ধর্মের, ক্ষতি বাংলাদেশের, ক্ষতি মুসলমানের এবং ক্ষতি বাংলাদেশের অর্থনীতির। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এটা আমাদের মনে রাখতে হবে। কারণ একটা রাম ১০ লক্ষ আমি যেটা বারবার বলি যে এই মন্দির এই সনাতনীদের ভগবান রামচন্দ্রের মূর্তি বা বিগ্রহ বা আবহ যদি ভাস্কর্য তৈরি করতে না দেয়, তাহলে মানুষ বলবে যে তাহলে কি একটা মূর্তিকে এত ভয় পায় বাংলাদেশের মুসলমান? এই প্রশ্নটা আসবে। অথবা আসবে যে ১০ লক্ষ মসজিদ মাদ্রাসা একটা রাম মূর্তি দেখে ভয় পায়, এই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ এটা গড়তে না দেওয়া, করতে না দেওয়া, বাধাগ্রস্ত করা মানেই ইসলাম ধর্মকে খাটো করা বলে আমরা কেউ মনে করি। এখন সাধারণ মুসলমান এটা কি ভাববে আমি জানি না। সরকার কি ভাববে সরকারেরও ভাবমূর্তির প্রশ্ন। এটা আশা করি খুব শীঘ্রই এটা সম্ভবত এটা স্থগিত করে দেওয়া হয়েছে। এই আদেশটা সরকার প্রত্যাহার করবে বলে আমরা বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি। আজ হোক কাল হোক সেটা প্রত্যাহার হবে, কোনো সন্দেহ নাই। আপনার কাজগুলোও আপনি করে যাবেন, কোনো সন্দেহ নাই। এবং এই যে আপনার কিছু পোস্ট আমি দেখলাম, সুপ্রিয় দর্শক তার ফেসবুক পোস্টের নাম হচ্ছে ইংরেজিতে লিখবেন শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাস। ভেরিফাইড পোস্ট। তার ওইখানে যাবেন, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেখলাম যে তার নামে অলরেডি ভুয়া ফেসবুক আইডি বানিয়ে ফেলেছে। তিনি তার পেজটা লিখেছেন, বিভ্রান্ত হবেন না। তাকে বলে দেই আমি আমার ফলোয়ার হচ্ছে 143 কে। আমার ১৪৩ ফলোয়ার তাহলে বুঝবে, আমি তাহলে এই বুঝবে। আমি এখানেও লিঙ্ক দিয়ে দিব। আমি শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের ফেসবুক লিঙ্কও এখানে দিয়ে দিব। আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না। আর এই যে তার নামে যে গুজব ছড়িয়েছে, তিনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন। আজকে আমার এখানে এসেছেন। আ আ তিনি আ আ আমি দেখলাম যে তার যে অনেকগুলো হ্যাঁ, এই যে তিনি বৃক্ষরোপণের কাজ করতেছেন, তিনি তাদের প্রশংসা করেছেন। আ সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আমাদের যে এই বক্তব্যটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তার সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে। বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য যাচ্ছে। কেউ এখানে তার যে অভিযোগ করেছেন, তার নামে আমি আপনার পক্ষ থেকে আমি কৈফিয়ত দিচ্ছি। তার নামে অভিযোগ করে এমনকি আমাকেও অনেকে মেসেঞ্জারে লিখেছে। মানে আগে আপনাকে ফোনে আমি বলেছি যে, "আপনার সম্পর্কে কিন্তু আমার কাছে অভিযোগ কোনো মুসলমান করে নাই, হিন্দুরাই করেছে।" আমি বলেছি আপনাকে, honestly বলতেছি। এটা লাইভেও বললাম। কিন্তু আমি সেইজন্যই আসলে আপনাকে আনা। আমি চাই
যে কোনো ব্যক্তি আমি আপনার কোনো প্রশ্নই করি নাই। কেন করি নাই? যে লাইভে আসলে এই কথাগুলো আসবে। আপনি এখানে জবাব তাদের দিয়ে দিয়েছেন। আশা করি যারা এই সমস্ত বক্তব্যে বিভ্রান্ত হয়েছেন তাকে কখনো খ্রিস্টান বানিয়েছে, কখনো মুসলমান বানিয়েছে। আচ্ছা ধরে নিলাম উনি মুসলমান হয়েছিলেন, তার সমস্যা কি আপনাদের? ধরে নিলাম তিনি ফিরে এসেছেন, কি সমস্যা? খ্রিস্টান হয়েছিল তখন তো আপনারা কথা বলেন নাই। তিনি হাজার, হাজার কোটি টাকার মালিক যদি হন তাহলে তার বাবা গুচ্ছগ্রামে কেন থাকবে? তিনি যদি এই যে আমাদের যিনি এই প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাস, যিনি শিব মন্দির এবং আ কালী মন্দির প্রতিষ্ঠা করলেন। ভগবান রামের মূর্তি, বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তিনি যদি অসতী হতেন তাহলে লাইভে তিনি আসতেন না, ১ নাম্বার। দ্বিতীয় তিনি বাংলাদেশে বসে কথা বলতেন না। নিশ্চয়ই আপনি এখন বাংলাদেশে অনেকে না, আবার না, শুধু বাংলাদেশ না, আমি আমার মন্দিরে থেকে কথা বলতেছি। তাই নাকি? ভেরি খুব প্রিয় আমি আমি খুব খুশি হলাম। দেখেন, তিনি যদি অসতী হতেন, প্রথমত তিনি বাংলাদেশে আছেন, দ্বিতীয়ত তিনি লাইভ এসেছেন, তৃতীয়ত তিনি মুখ ঢেকে আসেন নাই, চতুর্থত তিনি সেই মন্দিরের স্পটে বসে, সেই মন্দিরের অঙ্গনে বসে, সেই মন্দিরের পবিত্র অঙ্গনে, তার ভাষায় পবিত্র অঙ্গনে বসেই তিনি সাক্ষাৎকারটা দিচ্ছেন। আমাদের আরো ভালো লাগলো আপনি যে ওই মন্দিরে থেকে আপনি যে আপনার শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির থেকে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, এর জন্য আমাদের আরো ভালো লাগলো। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবেন। কোনো ব্যক্তি যদি অসৎ হয় এইভাবে বসতে ঠিকানা পরে এই যে আমি এত সাহসী মানুষ, আমিও কিন্তু কাউকে বলি না আমি কোথায় আছি। কাউকে বলি না। এত দুঃসাহসী মানুষ আমি। আমার নামেও কোনো ক্রাইম নাই, ক্লেম নাই। তারপরেও আমি আমি মামলা নাই। তারপরেও আমি সামনে আমার পরিচয় দেই না, মানে ঠিকানা দেই না কোথায় আছি। আর উনার নামে মামলা করেছে বলেন অভিযোগ। উনি তো বলতেছে আমি কোথায় আছি এবং এখনো কোথায় আছে তিনি বলেছেন। সুতরাং যারা এগুলো অভিযোগ আনতেছেন, অভিযোগ আসতেই পারে একটা মানুষের বিরুদ্ধে। অভিযোগ আনলেই সেটা সত্য হয় না সবসময়। তার প্রমাণ আমাদের সামনে যিনি রয়েছেন, আপনাদের সামনে যিনি শ্রী, শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সামনেই রয়েছেন। আমরা তার শুভ কামনা করি। আমরা আশা করব আপনি আবার আমাদের সাথে আসবেন। আপনার বিশেষ সাক্ষাৎকার আমরা গ্রহণ করব। আপনি জানেন যে ভালো কোনো থাকবেন। সকল হ্যাঁ, ভক্তর যদি সকল ভক্ত এবং মুসলমান ভাইদের জন্য আমার শুভকামনা। সবার জন্য শরীর ভালো থাকে, সুস্থ থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি জি, যেন সুস্থভাবে এই কাজগুলো অবশ্যই, শেষ করতে পারি। আর ফরিদ অবশ্যই। ভাইকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি একজন ভালো মানুষ। সেলুট আপনাকে। আপনি ন্যায়ের পক্ষে কাজ করবেন। আমাদের মতো অসহায় মানুষের পাশে আপনি একটু অসহায় না, আপনি অসহায় না, আপনি মানবতার কাজ যারা করে তারা অসহায় না। আমরা কিছু কমেন্টস নিই, আমরা শেষ করে দিব। কিছু দেখি কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস নেওয়া যায় কিনা। এই যে একজন লিখেছেন, আপনি কি আর ৫ মিনিট সময় আমাকে দিবেন? আর ৫ মিনিট? হ্যাঁ, আমি আছি আপনার সত্য প্রকাশের জন্য জি, আমার জি, জি। জীবন দিতে প্রস্তুত। শিওর, শিওর। তাহলে আমরা কিছু পাবলিকের কমেন্ট এই যে একজন লিখেছেন, ফরিদ ভাই একটা কথা, রাম মন্দির মন্দির হলেই বা মুসলমানদের সমস্যা কি? জি, চমৎকার বলেছেন। আমরা সেই কথাগুলোই বলেছি। জি, দেখি। এই যে একজন কমেন্টস করেছেন যে, "চমৎকার! আপনার প্রত্যেকের জীবনে একটা মহাভারত থাকে। হরিদাস দাদার জীবনে এটাই তার মহাভারত। মুসলিম মেজরিটি দেশে বসবাস করে হিন্দু মন্দির নির্মাণের কাজটা শুরু করাটা অনেক বড় ব্যাপার।" জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিতর্কিত মন্তব্যগুলো নিচ্ছি না। আমরা যেগুলো ২ পক্ষেরই, মানে যেটা কোনো ঝামেলা আ একজন লিখেছেন যে, "ফরিদ ভাই ও দাদাকে নমস্কার। হিন্দুদের রাম মন্দির হতে হবে। এটা মুসলমানদের এত মাথা ব্যথা কেন? মুসলমান যখন বড়, বড় মসজিদ বানানো, মধ্যপ্রাচ্য থেকে অর্থ নিয়ে বা মাদ্রাসার কথা বলে ওই সময়তে মসজিদ বানায়।" জি, ঠিকই বলেছেন। এটা অনেকেই করে। বলে এখানে সে নিজের টাকায় করতেছে, সমস্যাটা কোথায়? যে এখানে একজন ধন্যবাদ জানিয়েছেন আপনাকেও আমাকে। ধন্যবাদ জানিয়েছেন। অনেকে অনেক কমেন্টস করেছে আপনি দেখেছেন। এই যে দেখেন, এই যে একটা চমৎকার একটা তথ্য দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। রেলের জমি হয় কেমনে? গোবিন্দগঞ্জ পালোয়ারে তো রেল যোগাযোগই নেই। জি, আমাকে কেউ, কেউ বলে রেলের জমি। মিছিলে বলেছে অথচ এখানে রেলের জমিই নাই। ঠিক আছে? এটা একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে? এই যে আপনাকে একজন ভালোবাসা জানিয়েছেন, বলছে লাভ ইউ দাদা। আপনাকে আমাকে জানিয়েছেন, জি। হ্যাঁ, এই যে আরেকজন চমৎকার লিখেছেন যে, যে সবাই সব পারে না, আপনি পারেন, জনগণ পাশে থাকবে। ঈশ্বর সহায় হবেন, হাসপাতাল করলে আমরাও থাকবো। জি, আপনাকে আমি বললাম না, অনেক মুসলমান আপনার পাশে। কি বলেন? আপনার আমি আপনাকে আমি আপনার হাসপাতালের জন্য আমি নিজেই তো বললাম। আমি সময় মতো আপনাকে আমি হাসপাতালের জন্য আবারও বলছি, আপনার হাসপাতালের জন্য আমি ৳১,০০,০০০ অনুদান দিব বাংলাদেশী টাকায়। আপনাকে বলে রাখলাম, আমি পাঠিয়ে দেব আপনাকে হাসপাতালের জন্য। জি, শুধু আমি না, আমার শুভাকাঙ্ক্ষী আমি বহু মানুষকে নিয়ে ভারতে চিকিৎসা করিয়েছি। যাদের আমি কাছ থেকে কোনো পয়সা নেইনি, তাদের বলব আপনাকে দিতে এবং তারা ৮০ ভাগই মুসলমান। ঠিক আছে? তারা যাবে আপনাকে দিবে। কেন দিব না আমরা? আমাদের দেশে হাসপাতাল হবে, সমস্যা কি? এই যে একটা চমৎকার লিখেছেন ওইখানে, হ্যাঁ, যে লিখেছে যে, "ফরিদ ভাই সালাম, আমরা হিন্দু মুসলমান ভাই, ভাই।" জি, অবশ্যই আমরা এক দেশের নাগরিক, আমাদের মিলেমিশে থাকতে হবে। থাকা উচিত। তা না হলে এই যে দেখেন অনেকেই লিখতেছে যে সবাই যে হাসপাতাল করলে আপনার পাশে থাকবে। অবশ্যই থাকবে। নিঃসন্দেহে এই যে আপনাকে একজন সেলুট জানিয়েছে। ইংরেজি লেটারে লেখা এটা হরিদাস চন্দ্র ইজ বিগ, স্যালুট টু ইউ।
ফর কনস্ট্রাকশন অফ ওল্ড এজ হোম অ্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। জি, ধন্যবাদ আপনাকে যিনি কমেন্টস করেছেন। কমেন্টসগুলো এইজন্য দেখাচ্ছি যেহেতু দর্শকরা আমাদের সংযুক্ত হয়েছে এবং আপনার পক্ষে আমরা দেখাচ্ছি তো। দরকার সরকারও দেখুক, মানুষও দেখুক যে এটা কারা পক্ষে। বিপক্ষে কেউ থাকলে বলুক যে তারা বিপক্ষে, কেন বিপক্ষে লিখুক, সেগুলোও আমরা দেখাবো। কিন্তু আমরা হ্যাঁ, হুম। এই যে একজন লিখেছেন চমৎকার, আমি প্রসঙ্গে হরিদাস বাবু পৃথিবীর আইকন বানিয়ে তুলে জেহাদি জনতা, না তিনি আইকন, তারা না করলেও, তারা যদি এটা নাও করতো তিনি এটা করেই যেতেন। তিনি তো নীরবে করেই গিয়েছিলেন। আমরা তো এতদিনে জানলাম। আমরা তো এটা জানতামই না, তিনি তো করেই যাচ্ছেন। তবে হ্যাঁ, অনেক সময় বললাম না সাপে বর হয়ে যায়। সাপে সাপে বর হয়ে যাবে। যে আমি বিশ্বাস করি যিনি লিখেছেন। জি, আপনাকে শুভেচ্ছা জানিয়েছে অনেকে, হরিদাস দাদা। জি। এই যে দেখেন, সুন্দর অনেকেই কমেন্টস করে। আপনি দেখেন আমাদের সত্য চিরদিনই সত্য, আজ যে সর্বজনীন মঙ্গলের কাছে গুণীজন সর্বশ্রেষ্ঠ। অবশ্যই ভালো কাজের সবাই প্রশংসা করবে। কোনো সমস্যা নাই, সবাই করবে। এই যে একজন আমাদের দুজনকেই শ্রদ্ধা জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে যিনি কমেন্টস করেছেন। জি। একজন লিখেছেন, সম্ভবত তিনি সনাতনী। তিনি লিখেছেন যে, "আপনি সত্য হলে কেউ আটকাতে পারবে না।" রাইট? আমার মনে হয় মন্দির নির্মাণ যা আস্তে, আস্তে জানতো মোল্লাদের আয়োজনের জন্য বিশ্ব জেনে গেছে। জি, আসলে অনেক সময় হয়ে যায়, শবে বর হয়ে যায়, যেটা আমরা আগে বলেছি। হুম। না ভাই, কেউ গালি দিয়েছেন, গালিগালাজ কইরেন না। মুসলমান সবাই খারাপ না। সব মুসলমানই খারাপ না। অনেক মুসলমান তাকে না, না, সহজে শোনো, বলেছেন। দুই একজন খারাপ। হ্যাঁ, সব মুসলমানই ভালো। সব মুসলমানই ভালো। বেশিরভাগ আমার এলাকায় আসেন, সব মুসলমান বলবে হরিদাস, হরিদাস ভালো ছেলে, হরিদাস ভালো, হরিদাস জি, ভালো জি। কাজ করতেছে। জি, জি। ওই যে একজন লিখেছেন যে, পশ্চিমবঙ্গের সনাতনীরা আপনার পাশে আছে। তিনি যে কাজ করেছেন পৃথিবীর সব হিন্দুরই থাকার কথা। এমনকি তিনি যে হাসপাতাল করেছেন, তারপর করতে চাচ্ছেন, তারপর আপনার বৃদ্ধাশ্রম করে সকল পৃথিবীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক নাস্তিক সবাই বৃদ্ধাশ্রমটা কিন্তু কমপ্লিট, বৃদ্ধাশ্রমটা কমপ্লিট হয়নি, এবং হয়নি। হাসপাতালের বিল্ডিং ৩ তলা পর্যন্ত ছাদ হয়ে গেছে। ভেরি নাইস, ভেরি নাইস। খুব ভালো কাজ করেছেন। আমি খুব খুশি হলাম। আপনাকে কিভাবে আপনাকে সেলিউট জানাতে ইচ্ছে হয়। সেলিউট ৩ আপনাকে আমার তলা পর্যন্ত পুরো ছাদ হয়ে গেছে। আমি জি, আপনাকে একসময় ভিডিও দিব। কত জি, জি, আপনি সুন্দর দিবেন। প্ল্যান! জি, ইস! জি। আপনি মাথা দেওয়া করে। আজকে আপনি জানেন যে পুরোটাই অপ্রস্তুত। আগামীতে আপনাকে নিয়ে আসবো, যেখানে আপনি লাইভ আমাদের ওগুলো দেখাবেন, আপনার কার্যক্রম সবগুলোই দেখাবেন, ভিডিওতে দেখাবেন। আমাদের থাকলে আমাদের সুবিধা হবে, যাতে মুসলমানরাও ভুল না বুঝে, সরকারও ভুল না বুঝে। এটা এটা আশা উচিত সামনে। সাধারণ মানুষ যাতে ভুল না বুঝে। কারণ আপনি যে মহৎ কাজ করতে চাচ্ছেন, মহৎ কাজে মহৎ কাজ করতে যাচ্ছেন, এটা আমি বিশ্বাস করি। এই যে একজন লিখে ফেলেছে দেখেন। এই যে লিখে ফেলেছে যে, "আমিও উনার সম্পর্কে বিভ্রান্তিতে ছিলাম, তবে এখন অনেকটা পরিষ্কার হলাম। হাসপাতাল করার উদ্যোগ একটা মহান কাজ।" এই তো এইভাবে এই দেখেন উনিও বিভ্রান্তি। সত্যি হুম। কথা কি, আমি বিভ্রান্তি, আমার কাছে ৫০ জন মেসেজ আসছে। আপনার এর মধ্যে ২০ জনই ছিল আপনার বিরুদ্ধে। অবশ্য ৩০ জন আপনার পক্ষে। কোন সন্দেহ নেই। মানে বিপক্ষে না, মানে আপনার বিষয়ে এই যে যেমন উনি বিভ্রান্ত ক্লিয়ার হয়ে গেল। এটা দরকার। আমি 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 খুব আমার খুব ভালো লাগলো যে আমি আপনাকে আজকে আনতে পেরেছি এবং মানুষকে ক্লিয়ার করতে পেরেছি। এবং আবার আপনাকে আপনাকে আমি এই যে ফরিদ ভাই, আপনি তো পাশে থাকার জন্য হ্যাঁ, আমি পাশে তো অবশ্যই থাকবো। হয়তো আমি অত পারবো না যেটুকু আমার পক্ষে থাকার। জি, 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 জি। অবশ্যই থাকবো পাশে। আমি না শুধু, অনেকেই থাকবে। ভালো কাজে কে পাশে থাকে না? ভালো কাজে অবশ্যই এই যে একজন লিখেছেন, ঠিক উনি ঠিকই লিখেছেন যে কান্ট্রি হচ্ছে সব রিলিজিয়নের দেশ। সবাই থাকবে। এখানে থাকবে, কোনো সমস্যা নাই। হুম, হ্যাঁ। আপনার পাশে অবশ্যই সবাই থাকে। এই বাংলাদেশের মানুষ আপনার পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি প্রত্যেকটা ভালো মুসলমান আপনার পক্ষে থাকবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। না, না, অনেক, হুম। অনেক মুসলমান ভাই আমার পাশে আছে। অনেক, অনেক, এই যে অনেক। আরেকজন লিখছে। যাক, তাহলে আজকে সত্যটা জানতে পারলাম। এইজন্যই আপনাকে আমি এনেছি। আমার মনে হয় আমার যারা দর্শক আছেন এবং যারা আরো আরো পরে দেখবেন, তারা আসলে অনেকেই যারা ভুল বুঝেছেন, ভুল ভাঙা, আ এ অনেকে গালিও দিয়েছেন, "ভাই গালি দিয়েন না ভাই।" এখানে আমি তাকে নিয়ে এসেছি বিষয়টা পরিষ্কার করতে। আমাকে অনেকেই গালি দিচ্ছে। আমাকেও মোটামুটি দেখেন, আপনাকে যেমন মুসলমান বানাইছে, আমাকে মারওয়ান বলে গালি দিচ্ছে। ভাই, এটা যদি কোন মুসলমান ব্যক্তি ওই কাজ করতেন, একটা হাসপাতাল বানাইতেন, একটা বড় মসজিদ বানাইতেন, আমিও তাকে এইভাবে আনতাম ভাই। ভাই আমি ভালো ৫০ কাজ লাখ যারা টাকা, দাদা ফরিদ ভাই, আমি যদি ৫০ লাখ টাকা দিয়ে ভারতে যাইতাম, ৫০ লাখ হ্যাঁ, টাকা নিয়ে আমি রাজার হালে থাকতে পারতাম ভারতে। আজকে আপনার সাথে আমার জীবন মারে হলাবে। আমি খাওয়া-দাওয়া করি নাই, ভাই, অসুস্থ, কতটা মানসিক যন্ত্রণায় আমি পড়ে আছি এই মানব সেবার এই যে জন্য। একজন লিখেছে, এমন দিন তৈরিতে আমাদের অবশ্যই, অবশ্যই মানুষ সমর্থন করবে। অবশ্যই, অবশ্যই মানুষ সমর্থন করবে। আপনাকে অনেকেই সমর্থন করবে, কোনো সন্দেহ নাই। আপনাকে যারা, ওই যে আমাদের একটা উর্দুতে একটা প্রবাদ আছে, বুঝছেন? উর্দুতে একটা প্রবাদ আছে। হুম, উর্দুতে একটা প্রবাদ আছে যে, "জো মুঝে", হ্যাঁ, ১ সেকেন্ড। আমি একটা জিনিস, কে যেন একটা খুব সুন্দর কমেন্টস করছে, আপনাকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই যে একজন আপনাকে শুভকামনা জানিয়েছে, দেখেন। আপনাকে শুভকামনা জানিয়েছে ভালো কাজ, মহৎ কাজ করার জন্যে।
ঠিক আছে? কারণ ভালো কাজের পক্ষে মানুষ থাকবেই। হ্যাঁ, হুম। আহা, আপনার একটা চমৎকার একটা কমেন্টস করলো একজন দেখলাম, ওটা আমি ভুলে গেলাম। হুম। ফরিদ ভাইয়ের সেরা লাইভ দেখছি আজকে। হ্যাঁ, না থ্যাংক ইউ। জি, ধন্যবাদ যিনি বলেছেন, ধন্যবাদ। হ্যাঁ, সবচাইতে আমি খুশি আজকে যে আপনার সম্পর্কে যারা ভুল বুঝেছে তারা অনেকেই, ভাই এই যে উনি লিখেছেন ভাই বয়কট ভারত, আপনি ভারত বয়কট করেন, সমস্যা নাই, এটা আপনার ব্যাপার। কিন্তু বাংলাদেশে যিনি এটা করতেছেন তিনি তো ভারতের না, তিনি আমাদের বাংলাদেশী নাগরিক। তার বিষয়ে একটু কথা বলেন, আমরা খুশি হব। এই যে একজন লিখেছেন যে আপনি আপনি আপনার প্রাণ খোলা হাসি বলে দেয়া, হ্যাঁ, যে লিখেছে জি। হ্যাঁ, বললাম না একটা ভালো যেকোনো কাজ করতে গেলেই বাধা আসবে, কোনো সমস্যা নাই। আমরা মনে করি যে একজন চমৎকার লিখেছেন যে হাসপাতাল হলে হিন্দু মুসলমান সবাই উপকৃত, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করতে যায়, ঠিক আছে? হুম। হ্যাঁ, এই আসলে যে আমাদের মতো মানুষগুলো একটু বিপদ বেশি হয়। এই যে একজন লিখেছেন সাধারণ মুসলমানদের উচিত হরিদাস বাবুর পক্ষে আন্দোলন করে, আন্দোলন না, তাকে সমর্থন করলেই হবে, আন্দোলন করতে হবে না, না। আন্দোলনের পক্ষে আমি এটা আন্দোলনের আন্দোলন, পক্ষে না। হ্যাঁ, এটা আন্দোলনের বিষয় না। এই যে একজন ভালোবাসা লিখেছেন, দিয়ে হ্যাঁ, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়, ভালোবাসা দিয়ে অন্য দেশের সাথে যুদ্ধ করা যায়। এই যে একজন লিখেছে আপনার মন্দিরে গিয়েছিল, আপনাদের প্রতিষ্ঠিত করা মন্দির 12 তারিখে গিয়েছিলাম, অনেক সুন্দর মন্দির, ভালোবাসা রইলো, আমরা আপনাদের পাশে যাবো। অবশ্যই আমিও যাবো একদিন ওইখানে দেখতে, ঠিক আছে? আমিও যাবো দেখতে, কোনো সন্দেহ নাই। আমি যাবো আপনার ওইখানে, অবশ্যই যাবো। দাদা ঠিক আছে, আমার জি, একটু কাজ আছে, আচ্ছা, ঠিক আছে, লোকজন আসছে। ধন্যবাদ। আপনি জানেন আপনি এই যে মূল্যবান সময় দিলেন আপনার মন্দির থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে, আবার ভালো কথা থাকো। হবে। ঠিক জি, আছে, ফরিদ ভাই। জি, ভালো থাকবেন সবাই।